শুভরাত্রি বন্ধুরা। শুরু করবো, কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ নাজমল, হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি বন্ধু। আমাকে দেখা যাচ্ছে? আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জাস্ট আমাকে একটু জানাও। একটা কমেন্টস করো যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। নাজমল, আমি শুরু করতে চাচ্ছি। জাস্ট তুমি আমাকে একটা জিনিস জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা সব কিছু। তাহলে আমি শুরু করব। আমি হ্যাঁ, থ্যাংক ইউ নাজমুল। ক্লিয়ার শোনা যাচ্ছে, তাহলে আমি শুরু করি আর কি। প্রথমে আমি আসলে শুভরাত্রি জানাচ্ছি এবং সাথে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এসএসসি 2000 এবং এইচএসসি 2002 অর্থাৎ আমরাই কিংবদন্তি গ্রুপের আজকের এই লাইভ অনুষ্ঠানে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই আমরাই কিংবদন্তি এই গ্রুপে আমার আজ প্রথম লাইভ আর কি। তো অনেকদিন থেকে হয়তো আসার একটা ইচ্ছা ছিল। আজকে সেই সুযোগটা আমাকে এই আমরাই কিংবদন্তি গ্রুপের অ্যাডমিন, আমাদের সবার প্রিয় নাজমুল হোসেন, নাজমুল সেই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি এই গ্রুপের অন্যান্য মডারেটর এবং অন্যান্য সদস্যদের আর কি। একজন সদস্য হিসেবে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকে এই লাইভে আসা আর কি। তো আমার যেহেতু প্রথম লাইভ, সবাই হয়তো আমার সম্পর্কে জানে না। আমি জাস্ট একটু 1 মিনিট আমার সম্পর্কে একটু বলি আর কি, একটু পরিচয়টা দিই। আমি ডাক্তার প্রহ্লাদ, আমার ডাকনাম স্বপ্নিল। আমি আহ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে রেজিস্ট্রার হিসেবে আছি। আমি বেসিক্যালি নবজাতক শিশু এবং কিশোর রোগের চিকিৎসক। তো আজকের যে লাইভ, এটার আসলে নাজমুল এটার একটা দিয়েছে, হেডলাইন দিয়েছে আর কি, যে বিষয়টা করোনা ভাইরাস ও অন্যান্য স্বাস্থ্য পরামর্শ ও সতর্কতা। তো আমি করোনা ভাইরাস এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকেই কথা হচ্ছে এবং আমার অনেক ডাক্তার বন্ধু এবং অনেক বান্ধবী ওরা এসে অনেক কিছু বলেছে, অনেক কিছুই শেয়ার করেছে আর কি। এটা মোটামুটি সবার কাছে এখন জানা একটা বিষয়, যেহেতু বর্তমান বিশ্বে এই করোনা পরিস্থিতিটা এমন একটা রূপ ধারণ করেছে যে এটা খুবই একটা ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে দাঁড় করিয়েছে। আহ, এই জন্য এই বিষয়টা নিয়ে আমি বলার ফাঁকে ফাঁকে আর একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে যে অন্যান্য কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে যদি কেউ কোশ্চেন করে, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তরটা দেওয়ার আর কি। তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে আসলে আমি কিছু কোশ্চেনও আশা করব এবং চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। সাথে করোনা নিয়ে একটু আমি কথা বলবো আর কি। আর আমাকে লাইভের আগে এক বন্ধু সম্ভবত একটা কোশ্চেন করেছিল, সেই বন্ধু রাশিদুল হাসান রানি, আমি তোমার প্রশ্নের উত্তর দিব আর কি। সাথে কিছু অভিজ্ঞতা শেয়ারের কথা নাজমুল বলেছে, আমি চেষ্টা করব আর কি অভিজ্ঞতার নিরিখে কিছু বলার। তো যাই হোক, একটা বিষয় হচ্ছে যে করোনা নিয়ে কম বেশি যেহেতু সবাই এখন জানে, বিশেষ করে মিডিয়ার বদৌলতে, ইন্টারনেটের বদৌলতে মোটামুটি সবাই কিন্তু এই বিষয়টা জানে। আসলে আমরা আসলে খুবই শঙ্কিত। আমরা এমন একটা সময় পাস করছি যে এই সময়টাকে আসলে আমরা কোনোভাবেই আসলে এখনও নিজেদের আয়ত্তে আনতে পারিনি। শুধু আমাদের বাংলাদেশ না, আসলে উন্নত দেশগুলোও কিন্তু হিমশিম খাচ্ছে এবং এই বিষয়টা কিন্তু তোমরা সবাই জানো। খোদ আমেরিকা পর্যন্ত কিন্তু এই করোনা ভাইরাস পরিস্থিতিকে খুব কষ্টকর একটা অবস্থার মধ্য দিয়ে কিন্তু পার করছে আর কি। যাই হোক, আমরা আসলে এর মধ্যেও একটা কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব আমাদের যতটা আমাদের দক্ষ জনশক্তি বলো যা আছে তা নিয়ে এই সিচুয়েশনটাকে মোকাবেলা করার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে যে মনোবল। যেটা আমাদের মনোবলটা এখন এখন একটা মেইন একটা ফ্যাক্টর বা প্যারামিটার হয়ে দাঁড়িয়েছে আর কি। যাই হোক, আমি একটু জাস্ট করোনা ভাইরাস সম্পর্কে বলি। করোনা ভাইরাস ঠিক না, এই রোগটার কিন্তু নাম কিন্তু আসলে কোভিড-19, অর্থাৎ করোনা ভাইরাস ডিজিজ-19। যেহেতু এটা তোমরা সবাই জানোই অলরেডি, যে যেহেতু 2019 সালে প্রথম চীনের উহান
মহাদেশে এই রোগটা প্রথম ডিটেক্ট হয়, ওই অনুযায়ী আর কি, ওই 2019 সাল অনুযায়ী এটার নাম কোভিড-19। এবং এই রোগটা একটা স্ট্যান্ডার্ড এটা নাম দেওয়া হয়েছে কোভিড-19, যেহেতু এটা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই নামকরণটা করেছে। আর যে ভাইরাস দ্বারা হয় সেটা তোমরা হয়তো জানো, যে SARS-CoV-2। আর SARS-CoV কিন্তু এর আগেও ছিল। সার্স ভাইরাস আমি ভুল বলছি, সার্স ভাইরাস কিন্তু আগেও ছিল। সার্স ভাইরাস যেটা সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি যে ডিস্ট্রেস করে, সেই সার্স ভাইরাসের 7টা প্রজাতি আছে। তার মধ্যে একটা প্রজাতি হচ্ছে SARS-CoV-2। এটাই আসলে মানবদেহে আমাদের এই যে কোভিড-19 এই রোগটা করছে আর কি। আর এর ব্যাপকতা কত ভয়াবহ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন যে হারে লোকজন মারা যাচ্ছে, যেভাবে ইনফেক্টেড হচ্ছে, এটা আসলে এখনও আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যাচ্ছি। আর আমি একটা বিষয়, যে এর আগেও আমি বেশ কিছু লাইভ বিভিন্ন জায়গায় করেছি, সেখানে একটা বিষয় বলেছিলাম যে আমাদের জন্য এপ্রিল এবং মে এই দুটো মাস খুব একটা টার্নিং পয়েন্ট হবে। আলটিমেটলি এপ্রিলের কিন্তু শেষ দিকে আমরা আছি, এবং আমাদের রোগী কিন্তু অনেক বেশি। আর একটা বিষয় আমি আগেও বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আসলে প্রথম দিকে কিন্তু কেস ছিল, ওইভাবে আমরা কিন্তু কেস যেহেতু ডিটেক্ট হয়নি, অর্থাৎ ডায়াগনোসিস করার জন্য যে টেস্টের দরকার, সেই টেস্ট কিন্তু ওই হারে হয়নি, যার জন্য আমাদের হয়তো পেশেন্ট সংখ্যা অত বেশি ছিল না। এখন যেহেতু মোটামুটি তোমরা জানো যে আগে শুধু IDCR-এ হতো মহাখালীতে, এখন কিন্তু সেটা মোটামুটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন প্রায় 13 ল্যাবে এবং আরও বেশ কিছু জায়গাতে কিছু ল্যাব হয়েছে আর কি। তোমরা জানো যে এই কোভিড-19 ডিটেক্ট করার জন্য আমরা PCR টেস্ট করি আর কি, RT-PCR, রিয়েল টাইম PCR, হ্যাঁ। এবং এটাই হচ্ছে এখন ডায়াগনস্টিক টেস্ট আর কি বলা যায়, এবং অনেকটা কনফার্মেটরি। তো বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু কেস পাওয়া যাচ্ছে, যেহেতু রোগীগুলা টেস্ট করা হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে আর কি। যাই হোক, আমরা চাইবো যে যত কেস বেশি ধরা পড়বে, যত বেশি কেস ডিটেক্ট হবে, আমাদের জন্য এটা আরও, মানে কি বলবো, যে এই কোভিড-19-এর বিপক্ষে আমরা আরও বেশি সতর্ক হব, এবং আমরা এটাকে অনেকটা কমব্যাট করতে পারবো আর কি। এবং এটাই কিন্তু আসলে সারা বাংলাদেশে এটাই কিন্তু একটা থিম, যে যত বেশি কেস মানে ডিটেক্ট হবে, তত বেশি কিন্তু আসলে এই কোভিড-19-এর বিরুদ্ধে সবার সচেতন হবে, এবং মৃত্যুর হার কিন্তু আসলে অনেকটা কমানো তখন সম্ভব হবে আর কি। আচ্ছা, আমি আসলে যেহেতু করোনা ভাইরাস নিয়ে আসলে অনেক লাইভ হয়েছে এর আগে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু কথা বলতে চাই আর কি। তার মধ্যে একটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে করোনা ভাইরাসের ক্ষেত্রে অনেকেই কিন্তু যেটা করছেন, যে হসপিটালে কিন্তু আসলে সবার ভর্তি হওয়ার দরকার নেই। এখানে কিন্তু 81% রোগী কিন্তু সাধারণত বাসায় থেকে ট্রিটমেন্ট করতে পারবে। অর্থাৎ এই 81% কিন্তু খুব বেশি সমস্যার মধ্যে পড়ে না। 14%-এর ক্ষেত্রে যেটা হয়, যে তাদের একটা শ্বাসকষ্টের সমস্যা হয়, এবং শ্বাসকষ্টের সমস্যা হলে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, এবং যখন অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, তখনই কিন্তু রোগীটাকে হসপিটালাইজ করতে হয়, হসপিটালে ভর্তি করতে হয়। অর্থাৎ এই সংখ্যাটা মাত্র 14%, এদের হসপিটালে ভর্তি করতে হয়। আর বাকি থাকলো যে 5%, এই 5%টা হচ্ছে মেইন বিষয়। এই হচ্ছে এরাই আসলে মর্টালিটি রেটটাকে নির্ধারণ করে। অর্থাৎ এই 5% কারা, যাদের হচ্ছে ICU সাপোর্ট লাগবে, অর্থাৎ বিশেষায়িত হাসপাতাল লাগবে, অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করা যাদের প্রয়োজন হবে আর কি, এদেরকে ICU সাপোর্ট ছাড়া আসলে এদের বাঁচানো যায় না। এবং এই গ্রুপটা থেকেই সাধারণত মৃত্যুর হারটা বেশি পাওয়া যাচ্ছে। আর আরও একটা জিনিস তোমরা জানো, যে এই কোভিড-19-এ যাদের কোমরবিডিটি থাকে, অর্থাৎ যে রোগগুলা সে আগে থেকেই সে বহন করে নিয়ে চলেছে, যেমন তার থাকতে পারে ডায়াবেটিস মেলাইটাস, থাকতে পারে ডায়াবেটিস, তার প্রেশার থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, এটা একটা। তার ব্রঙ্কিয়াল অ্যাজমা, আগে থেকেই তার ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি আছে, এটা। তার কোনো হার্টের সমস্যা আছে, অথবা আগে থেকেই তার এই ফুসফুসের কোনো রকম ইনফেকশনজনিত সমস্যা আছে, যেমন ব্রঙ্কিয়েক্টেসিস বা এই টাইপের কিছু। এদের ক্ষেত্রে কিন্তু মৃত্যু হারটা অনেক বেশি। এটাই হচ্ছে ব্যাপার। আর যেহেতু করোনা ভাইরাসের তোমরা জানো যে ওইরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট ওইভাবে হয়নি, সেহেতু এখানে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে প্রতিরোধ করবো। প্রিভেন্টিভ মেজারটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যার জন্য কিন্তু এই একই বিষয় কিন্তু বারবার বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, একটা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার বিষয়টা, মাস্ক ব্যবহার করার কথা, হোম কোয়ারেন্টাইনের বিষয়টা বলা হচ্ছে আর কি। এগুলো আসলে মেইন হচ্ছে প্রিভেন্টিভ মেজার নেওয়ার বিষয়টা নিয়ে বেশি কথা বলা হচ্ছে আর কি। তো কয়েকটা বিষয়ের মধ্যে আমি একটু বলতে চাই, যেমন কথা এসেছে, যেমন প্রথম একটা বিষয় আমি একটু বলতে চাই, যে বুকের দুধের বিষয়টা আর কি। যেহেতু আমি একজন শিশু ডাক্তার, এটা কিন্তু হয় যে অনেক সময় এই সময় তো অনেকের ডেলিভারি হচ্ছে আর কি। সেক্ষেত্রে মা কি তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে কি না,
এটা নিয়ে কিন্তু একটা কথা আসে আর কি। তো এটা একটা ক্লিয়ার কনসেপশন আসলে থাকা উচিত। আবার অনেক সময় এরকম দেখা যায় যে কোনো মা দেখা যাচ্ছে যে তার বাচ্চাটা অনেক ছোট একটা বাচ্চা, আমরা যেটাকে বলি যে অপরিণত বা অপরিপক্ক, প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আমরা কিন্তু অনেক সময় ক্যাঙ্গারু মাদার কেয়ার দিই, অর্থাৎ মায়ের বুকের মধ্যে বাচ্চাটাকে রেখে দিই আর কি। এই যে দুটো সিচুয়েশন, একটা হচ্ছে যে বুকের দুধ খাওয়ানো এবং আরেকটা হচ্ছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, মানে বুকে রেখে তাকে উষ্ণ করা। এই সমস্ত জায়গাতে বা এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ মা খাওয়াতে পারবে কিনা, এটা কিন্তু একদম ক্লিয়ার কাট কিন্তু গাইডলাইন চলে এসেছে অনেক আগেই। সেটা হচ্ছে যে হ্যাঁ পারবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে মা হাত পরিষ্কার রাখবে এবং মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যবহার করে সে তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে। এই বিষয়গুলো একটা আমি জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। আর একটা বিষয় নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছে, আমি এর আগের লাইভগুলো দেখেছি আর কি, এই কোশ্চেনও কিছু এসেছে আর কি। সেটা হচ্ছে যে ভ্যাকসিন বা টিকা দেওয়ার বিষয়টা আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেকে হয়তো প্রথম ডোজ দিয়েছে, 42 দিনে প্রথম ডোজটা দিয়েছে, এরপরে হয়তো এই করোনা সংকটের জন্য তারা হয়তো হসপিটালে যোগাযোগ করতে পারছে না বা টিকাদান কেন্দ্রে যেতে পারছে না। তারা এই ভ্যাকসিনের ব্যাপারে তারা কি করবে আর কি। এবং এই কোশ্চেনটা কিন্তু বারবার আসছে। তো একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে যেটা বলা হয়েছে যে এই ভ্যাকসিনটা পরে দেয়া যাবে। ভ্যাকসিনের ব্যাপারে একটা একটা থিওরি আছে, সেটা হচ্ছে এরকম যে একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিন দেওয়ার একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল মানে মেনটেন করতে হয়। সেটা হচ্ছে যে নট লেস দ্যান 28 ডেজ, অর্থাৎ 28 দিনের কম না। একটা ভ্যাকসিন দিলে আর একটা ভ্যাকসিন কিন্তু অবশ্যই 28 দিন পূর্ণ হতে হবে, অর্থাৎ 28 দিন আগে দেওয়া যাবে না, কিন্তু এটা পরে দেওয়া যাবে। ভ্যাকসিন এটা একটা ব্যাপার যে গ্যাপটা বেশি হতে পারবে কিন্তু গ্যাপটা কম হতে পারবে না। এটা কিন্তু এক থিম, এই থিমের উপর বেস করে আসলে এটা বলা যায় যে ভ্যাকসিন যেহেতু যদি কারো একটা বা দুটো বা তিনটে হয়ে থাকে, পরবর্তী ভ্যাকসিনের জন্য সে ওয়েট করবে। করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হলে সে ভ্যাকসিন দিয়ে নিবে আর কি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে আর একটা বিষয় আসলে আমি একটু অ্যাড করতে চাই, বিষয়টা হচ্ছে যে ভ্যাকসিনটা আসলে যদি মানে বলা হচ্ছে যে 1 বছরের মধ্যে আসলে ভ্যাকসিনটা শুরু করা উচিত। ভ্যাকসিন শুরু হয়ে গেলে কোনো সমস্যা নেই, ভ্যাকসিনটা শুরু হয়ে গেলে শান্ত পরের ডোজগুলো দেরিতে দিলেও সমস্যা নেই, কিন্তু বলা হয়েছে 1 বছরের মধ্যে অবশ্যই শুরু করতে হবে। আর আমাদের আশা করি যে আমরা এটা ফেইথও রাখি যে করোনা পরিস্থিতি আসলে এত সময় ধরে কিন্তু স্টে করবে না। এই জন্য যে সমস্ত বাচ্চার বয়স এখন 20 দিন বা 22 দিন, আশা করি তারা খুব তাড়াতাড়ি ভ্যাকসিনটা শুরু করতে পারবে আর কি। আমি কোশ্চেন কিছু এসেছে, সেই কোশ্চেনগুলো একটু পড়ার আগে আর কিছু ভুল ধারণা যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি আর কি। তার মধ্যে যেটা হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে যে মৃতদেহের যে সৎকার অথবা যে কবর দেওয়ার যে বিষয়টা আর কি, এখানে কিন্তু একটা বিষয় আছে এবং এই বিষয়গুলো আমার বিশ্বাস যে এখন অনেকেই মোটামুটি ক্লিয়ার। এটা নিয়ে প্রথম দিকে অনেক সমস্যা হচ্ছিল যে মৃতদেহ দেখা যায় সৎকার করার বিষয়টা খুব ঝামেলা হচ্ছিল আর কি। এ ব্যাপারে কিন্তু একটা ক্লিনিকাল বিষয় আছে এখন অলরেডি। সেটা হচ্ছে যে যখন একটা মানুষ মারা যায়, সেই মৃতদেহে কিন্তু এই যে করোনা ভাইরাস যেটা, হ্যাঁ, সার্স করোনা ভাইরাস 2, এটা কিন্তু 3 ঘন্টার মতো থাকে। তার মানে আপনি 3 ঘন্টা পর থেকেই ওই যে ডেড বডি তাকে হ্যান্ডেল করতে পারবেন আর কি। অর্থাৎ যে রীতিতেই পারেন সেটা করতে পারবেন, হিন্দু রীতিতে হয়তো পোড়ানো এবং মুসলিম রীতিতে হয়তো তাকে দাফন করে, এটা করতে পারবেন। অর্থাৎ 3 ঘন্টা পর কিন্তু বডিকে টাচ করা যাবে। এই 3 ঘন্টা, প্রথম 3 ঘন্টা ডেড বডির কাছে না গেলেই চলবে আর কি। এটা আর একটা যে বিষয় নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকের আমি আমি একটু ফেস করেছি আর কি, যে চোখের ব্যাপারে আর কি, যে একজন কোশ্চেন করেছিলেন, আমি একটু ক্লিয়ার করার জন্য এটা বলতে চাচ্ছি। যে চোখ, অনেকে বলে যে যে ইয়াটা পড়ছে আর কি, গগলসটা পড়ছে, এটা কি ইম্পর্টেন্স বা চোখে মানে এফেক্ট করে কিনা। আসলে আলটিমেটলি চোখে কিন্তু এফেক্ট করে এরকম কোনো ডাটা বা এরকম কোনো কিন্তু এভিডেন্স নেই। কিন্তু একটা বিষয় কিন্তু একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো ইনফেক্টেড, যে করোনা মানে কোভিড-19 পজিটিভ, সেই কেসে যদি যে পানি, চোখের পানি, এটা যদি কখনো যদি আরেকজনের কন্ট্যাক্টে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আর কি। যদিও এটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর কি। এটা আচ্ছা। আর আরেকটা বিষয়টা এই মানে আমি ইয়ার মধ্যে ফাঁকে একটু বলি, সেটা হচ্ছে যে আসলে এই যে এই ভ্রান্ত ধারণা বা ভুল ধারণাগুলোর কিন্তু মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা ছড়ায় কীভাবে, এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু ধারণা নেই। যেমন হয়তো অনেকে বাজার নিয়ে আসছে, বাজার করে আসছে, একটা ব্যাগ নিয়ে আসছে, বা বাইরে থেকে যখন বাসায় ঢুকছে কোনো কিছু নিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে এইখানে ভাইরাসটা কি তার সরাসরি বাসায় নিয়ে আসলে সেই ব্যাগ থেকে সরাসরি ভাইরাসটা আসবে? এখানে বিষয় যেটা হচ্ছে যে টাচের ব্যাপারটা, ভাইরাসটা ছড়ানোর দুটো বিষয় কিন্তু আমরা খেয়াল রাখতে বলি। একটা যেটা হচ্ছে যে হাসি কাশি,
হাসি কাশি, আপনি যদি কন্ট্যাক্টে থাকেন, পাশে থাকেন, যদি হাসি কাশি একজন দেয়, সেটা যে রেসপিরেটরি ড্রপলেট যেটা, অর্থাৎ আমরা কাশি দিলে যে পানির মতো যে ইয়াটা পাওয়া যায়, কিছু ড্রপ ড্রপ পাওয়া যায়, এটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। এই ড্রপলেটটা যদি আপনার নাক বা মুখ দিয়ে যদি ভিতরে ঢোকে, তাহলে সেটা ফুসফুসকে আক্রান্ত করতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা কথা। আর 2 নম্বর হচ্ছে যে কোনো কিছু ধরা আর কি। দেখা যাচ্ছে আমরা অল টাইম অফিস করছি বা গাড়ি, মানে এখন তো গাড়ি নেই, এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিক্সায় যাতায়াত করছি বা অন্য কিছু যানবাহনে যাতায়াত করছি, সেইগুলো ধরা, অর্থাৎ কোনো সারফেস, কোনো কিছু ধরা, কোনো ফার্নিচার ধরা, কোনো টেবিল ধরা, এটা খুবই রিস্কি। এই জন্য কিন্তু একটা সহজ একটা ওয়ে আমি অন্তত বলতে চাই, এবং এটা বলাও হচ্ছে, সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে মাস্ক ব্যবহার করেন, তাহলে কী হবে, রেসপিরেটরি ড্রপলেট আপনার নাকে, মানে আপনার শরীরে আসবে না আর কি, নাক বা মুখ দিয়ে আর কি। তার মানে আপনার মাস্ক ব্যবহার কিন্তু কম্পালসারি। 2 নম্বর যেটা হচ্ছে, যেহেতু সারফেসগুলো আপনি ধরবেন, অর্থাৎ বিভিন্ন সারফেস, যেটা বললাম ফার্নিচার, চেয়ার টেবিল, হাতল, এগুলোতে যেহেতু ভাইরাস থাকছে, ওটা আপনি হাত দিলে ইনফেক্টেড হচ্ছে। সো সেক্ষেত্রে আপনি একটা গ্লোভস পান, অর্থাৎ মাস্ক এবং গ্লোভস। এটা হচ্ছে সবচেয়ে সময় উপযোগী এবং সবচেয়ে, আমি বলবো যে ইজি একটা মানে কি বলবো, প্রিভেন্টিভ মেজার। আপনি যদি গ্লোভস এবং মাস্ক পরে বাইরে যান, তাহলে আমার মনে হয় অনেকটা মানে সুরক্ষিত আপনি থাকবেন, এটা অন্তত আমরা বলতে পারি আর কি, এটা। আচ্ছা, আর কিছু কয়েকটা বিষয় নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে, আচ্ছা, এই যে বাঁচে মানে কয়দিন, এইখানে একটা বিষয় কিন্তু আছে, এই ভাইরাসটা আসলে বাঁচে কয়দিন। একটা কথা বলা হচ্ছে, বা আমি এটা বলতে চাই যে, আসলে টেম্পারেচার যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাইরাস মরে যাওয়ার চান্স বেশি থাকে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার থাকে, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে কিন্তু সে 5 মিনিটের বেশি বাঁচতে পারে না। আবার যেটা হচ্ছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা কুসুম গরম পানি যখন করি, তখন 56 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে, তখন 30 মিনিট, 30 মিনিটের মতো কিন্তু এই ভাইরাসটা কিন্তু থাকতে পারে, এক্সিস্ট করতে পারে আর কি। আর আমাদের যে দেহের যে তাপমাত্রা, আমার বিশ্বাস যে আপনি হয়তো জানেন, দেহের তাপমাত্রা অ্যাপারেন্টলি হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে কিন্তু 2 দিন পর্যন্ত থাকতে পারে। তার মানে সাধারণত বাইরে থেকে যদি আসেন, সেক্ষেত্রে অবশ্যই গোসল করাটা শ্রেয়। আর একটা বিষয় হচ্ছে যে, ঠান্ডাতে এরা তো আর বেশি থাকে, যেমন ফ্রিজ, যদি কোনো কারণে ফ্রিজে এই ভাইরাসটা যায়, তাহলে অর্থাৎ ফ্রিজে আমরা ধরে নিই যে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে কিন্তু 14 দিন বা তার বেশি দিনও থাকতে পারে। এখন ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে, আমরা তো এখন বাইরে যাই, সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে ওয়ালেট ব্যবহার করে বা মানিব্যাগ ব্যবহার করে, এটা আমরা সাধারণত এখন ইনহিবিট করছি, যে আপনার প্রয়োজনীয় টাকাটা নিয়ে আপনি বাইরে যান। কারণটা হচ্ছে যে, এই যে টাকাতে কিন্তু এই জীবাণুটা 4 দিন পর্যন্ত থাকতে পারে, 4 দিন পর্যন্ত থাকতে পারে। আবার একটা বিষয় সেটা হচ্ছে যে, এই যে পেপার, আমরা কিন্তু এখন পেপার পড়াটাকে ইনহিবিট করছি, মানে আমি অন্তত এই বিষয়টা যখন আমাকে আমার কোনো বন্ধু জিজ্ঞেস করে, আমি বলি যে, সে আমাকে হয়তো কোশ্চেন এর আগে করেছে একজন, যে পেপার পড়া যাবে কিনা, সেক্ষেত্রে আমি বলি যে, এখন যেহেতু অনলাইনে সব কিছু পাওয়া যাচ্ছে, অনলাইনে সব রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে, মিডিয়ার ইন্টারনেটের যুগ, সেক্ষেত্রে পেপারে খুব বেশি ভূমিকা নেই। কারণ যে পেপার যেটা আমরা পড়ছি আর কি, সেখানে কিন্তু এটা কিন্তু এই ভাইরাসটা থাকতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে সেখানে খুব বেশি সময় থাকে না, 3 ঘন্টা। সো পেপারটা যখন আপনি নিলেন, যদি একান্তই নেন, সেক্ষেত্রে যে রোদ দিয়ে দেন, অথবা যদি 3 ঘন্টা যদি কোথাও রেখে দেন একটা জায়গাতে, তাহলে কিন্তু তাহলে কিন্তু এই ভাইরাসটা আসবে না। এটারই প্রেক্ষিতে আর একটা বিষয় আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে নির্দেশনা আছে আর কি, হ্যাঁ, যারা বিশেষ করে আমরা যারা ডাক্তার আছি, যারা রুগীদের আমরা ডিলস করি, তাদের ক্ষেত্রে কিন্তু মাস্কের ব্যাপারে কিন্তু একটা কথা বলা হচ্ছে। এবং কয়েকদিন আগে একটা ইন্ডিয়ান একটা ইয়াতেও এটা বেশ ভালোভাবে প্রকাশ পেয়েছে আর কি। সেটা হচ্ছে যে, অন্তত আপনার 5টা মাস্ক তো থাকতে হবে। এবং আপনি প্রথম মাস্কটা ব্যবহার করার পর একটা নির্দিষ্ট জায়গাতে, একটু আলো বাতাস পায় এরকম একটা জায়গাতে আপনি রেখে দিবেন, ওটা টাচ না করলে কোনো সমস্যা নেই। এরপর আপনি সেকেন্ডটা ব্যবহার করেন, সেকেন্ডটা এইভাবে আপনি রেখে দিবেন ব্যবহার করে এসে। থার্ড, ফোর্থ, এই ফোর্থটা যখন ব্যবহার করা রেখে দিলেন, এরপর আপনি ফিফথটা ব্যবহার করলেন, এরপর আবার প্রথমটা ব্যবহার করুন। অর্থাৎ এই যে 5টা দিন আপনার একটা সময় পেলেন আর কি। মেনলি 5টা দিনের মধ্যে সাধারণত দেখা যাচ্ছে যে ভাইরাসগুলো থাকে না, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে 5 দিন পর গিয়ে আপনি আবার প্রথম মাছটা ব্যবহার করতে পারেন। এইভাবে আপনাকে রিসাইক্লিং করে মাছটা ব্যবহার করার কথা বলা হচ্ছে। এগুলো সব কিছু আসলে বলা হয়েছে ভাইরাসটা কতক্ষণ ওই সারফেসে থাকছে। কারণ আমরা যে মাস্ক ব্যবহার করছি, তার বাইরের যে আবরণ, সেই আবরণে কিন্তু দেখা যাচ্ছে যে 7 দিন পর্যন্তও কিন্তু, আসলে 5 দিন, 5 থেকে 7 দিন, এই জন্য এই সিস্টেম করা হয়েছে। তবে বলা হয়েছে 7 দিন পর্যন্ত এই জীবাণুটা থাকতে পারে মাস্কের আবরণে আর কি। সো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে মাস্কের উপরে কিন্তু 7 দিন পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এবার কিছু ভুল ধারণা নিয়ে একটু কথা বলে আমি কোশ্চেনে যাব। একটা হচ্ছে যে, গৃহপালিত প্রাণীর মাধ্যমে এটা ছড়ায় কিনা, এটা কিন্তু না, এরকম কোনো রকম রিসার্চ নেই। তবে এটাও ঠিক যে,
এরকমভাবে ছড়ানোর সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, যদি কেউ যদি বাসায় যদি কারো যদি পেট কিছু থাকে, যদি কারো যদি কোনো রকম বিড়াল বা যদি কুকুর থাকে, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে অবশ্যই সেই পশুটাকে ধরার পর অবশ্যই হাতটা পরিষ্কার করা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, আর একটা যেটা একটু বলতে চাচ্ছি, অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে এই বিষয়টা বলতে চায় যে করোনা কোভিড-19 পজিটিভ, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রোল আছে কিনা। অনেকে অ্যান্টিবায়োটিকের কথা বারবার বলে যে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে কিনা। এবং এরকম হয় যে আমি যেটা বললাম যে 81% রুগীর ক্ষেত্রে সাধারণত কোনো রকম হসপিটালে মানে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন হয় না, তারা হোম ট্রিটমেন্টেই থাকতে পারে। এরাও কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন করে, এরকম কয়েকজন আমাকে কোশ্চেন করেছে যে আমি অ্যান্টিবায়োটিক আমি খাবো কিনা। অ্যান্টিবায়োটিক কোনো রুল নেই। একটা জিনিস হচ্ছে অ্যান্টিবায়োটিক কখন দিবেন, যখন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবেন। কিন্তু আপনার এই যে কোভিড-19, এটা যেটা সার্স করোনা ভাইরাস দ্বারা হচ্ছে, এটা তো একটা ভাইরাস। তো ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না। ভাইরাসের বিরুদ্ধে কাজ করে অ্যান্টিভাইরাল, অথবা আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ভ্যাকসিন। এই দুটো জিনিসই মেইনলি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। একটা হচ্ছে অ্যান্টিভাইরাল আর একটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন এবং অ্যান্টিভাইরাল এই দুটো ওষুধই কিন্তু মানে আবিষ্কারের কিন্তু চেষ্টা অনেকটাই এগিয়ে গেছে। আপনারা জানেন যে অলরেডি একটা ইয়াও হয়ে গেছে, ভ্যাকসিনের ব্যাপারে একটা যুগান্তকারী একটা ডিসিশন আসতে যাচ্ছে আর কি, যে সেটা না আসা পর্যন্ত আমরা অবশ্যই ওয়েট করব। আচ্ছা, আর একটা হচ্ছে তাহলে অ্যান্টিবায়োটিক কি রোল আছে কি না, একেবারে যে নাই সেটা কিন্তু না। এখন কথা হচ্ছে যে একজন রোগী ভর্তি হলো হসপিটালে, দেখা যাচ্ছে যে তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু সমস্যা আছে, অর্থাৎ কিছু কোমরবিডিটি, অথবা তার অন্য কোনো রোগ আছে, তার আগে থেকে কোনো ফুসফুসের সমস্যা আছে, অথবা তার অন্য কোনো ইনফেকশন আছে, ইনফেকশন আছে। সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের জন্য, অথবা যে হসপিটালে থাকলে যেটা হয়, হসপিটাল অ্যাকোয়ার্ড কিছু হয় আর কি, নিউমোনিয়া বা হসপিটাল অ্যাকোয়ার্ড কিছু রোগ হয়, সেটা থেকে বাঁচার জন্য কিন্তু অবশ্যই আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো আর কি। সেটা স্পেশাল সিচুয়েশন আর কি, এটা। আচ্ছা, আর একটা বিষয়, যে বেশ কিছু ডক্টর আমাকে মানে এই বিষয়টার সম্পর্কে কল দিয়েছে বা জানতে চেয়েছে, সেটা হচ্ছে যে নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিনের রোল আছে কিনা। নিউমোনিয়াতে আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি, সেই ভ্যাকসিন দিলে এই ভ্যাকসিনটা করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে কিনা। এটা আমি ক্লিয়ার করে যেটা বলি যে না, করবে না। কারণ এটা হচ্ছে একদম নিউ একটা ভাইরাস, নতুন একটা ভাইরাস। অর্থাৎ সার্স ভাইরাস কিন্তু আগেও ছিল, আমি আগে প্রথমেই বলেছি যে সার্স ভাইরাস কিন্তু আগেও ছিল। কিন্তু এই সার্স ভাইরাসের এই যে প্রজাতিটা, অর্থাৎ টাইপ 2 যেটা সার্স করোনাভাইরাস 2, এটা কিন্তু নতুন। সো এই ভ্যাকসিনে কাজ করবে না, এর জন্য নতুন ভ্যাকসিন লাগবে, যেটা অলরেডি আবিষ্কারের পথে। আচ্ছা, অনেকে আবার যেটা কোশ্চেন করে যে রসুন রসুন খেলে এটা এই জীবাণুটা মরে যাবে আর কি, এটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, রসুনের ব্যাপারটা বলি। রসুনে এমনিতেই কিছু ভালো গুণ আছে আর কি, এরা কিছু রোগের বিরুদ্ধে কিছু ইমিউনিটি তৈরি করে আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, এই দিক থেকে ভালো। কিন্তু এটা রসুন খেলেই যে করোনা ভাইরাস আপনাকে অ্যাফেক্ট করবে না, এটা কিন্তু নয়। আর একটা যে বিষয়টা মাউথওয়াশ বা গার্গলের কথা কিন্তু আমরা মাঝে মধ্যেই বলি, বিশেষ করে গলা ব্যথা। কারণ এই যে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 রোগীর কিন্তু একটা কথা হচ্ছে, যদি ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমরা সেট করি, তাহলে কিন্তু দুটো জিনিসের কথা বলা হয়েছে থাকতেই হবে। একটা হচ্ছে যে জ্বর থাকতে হবে, 2 নম্বর হচ্ছে যে তার একটা রেসপিরেটরি সিস্টেমের একটা প্রবলেম থাকতে হবে, একটা সিমটম থাকতে হবে। জ্বরের সাথে একটা রেসপিরেটরি সিস্টেম এর একটা উপসর্গ, সেটা কি হইতে পারে, রেসপিরেটরি সিস্টেমের সেই উপসর্গটা হইতে পারে তার হচ্ছে কাশি, হতে পারে তার গলা ব্যথা, হতে পারে তার শ্বাসকষ্ট, মানে একটা থাকতে হবে। তো গলা ব্যথা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু গার্গলের কথা বলি। কিন্তু গার্গল করলেই যে আপনি একদম করোনা ভাইরাস মানে তা না। এটা হয় কি, যে যখন গার্গল করবেন, তখন এই গলার ভিতর যে গলার ভিতর বা মুখের ভিতর যে লালাটা থাকে আর কি, হ্যাঁ, এর মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে মেরে ফেলে। তাহলে কখন রেজাল্ট পাবেন, এই জন্য আপনাকে ফ্রিকোয়েন্টলি করতে হবে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে যে গার্গলটা কিন্তু ফ্রিকোয়েন্ট করতে হবে। আমরা সাধারণত যেটা বলি যে আপনি পারলে অন্তত 3 থেকে 4 বার গার্গল করেন। বারবার গার্গল করলে যেটা হবে যে আপনার সেই জীবাণুটা আর ওইখানে থাকতে পারবে না আর কি, রেপ্লিকেশন করার সুযোগ পাবে না। এই জন্য আমরা আরেকটা বলি যে গার্গলের সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমরা বলি, যাদের গলার সমস্যা নেই, গলা ব্যথা নেই, তাদের কিন্তু বলি আমরা যে অবশ্যই গরম জল খাবেন, গরম পানি খাবেন আর কি। অর্থাৎ এমনি যে আপনি দৈনন্দিন যে পানিটা খাচ্ছেন, হালকা কুসুম গরম পানিটা মিক্স করে খেলে সবচেয়ে বেটার এটা। আর একটা বিষয় নিয়ে খুব কথা হয় আর কি, সেটা হচ্ছে যে আমাকে এক ডক্টর কল দিয়েছিল আর কি, যে নাকে তো এই জীবাণুটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি নাকের যে ড্রপটা আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি আমরা ইউজ করি, যেটা হচ্ছে নর্মাল স্যালাইন যে ড্রপটা আর কি, নজমিস্ট বা নর্সল নামে বাজারে যেটা পাওয়া যায়, এটার ক্ষেত্রে একই কথা, যে সেইখানকার জীবাণুগুলোকে হয়তো ওই সময়ের জন্য সে কিল করবে আর কি। কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কোভিড-19কে কিন্তু
প্রিভেন্ট করতে পারবে না বা মারতে পারবে না আর কি। আচ্ছা, এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে অনেকে এই কোশ্চেনটা খুবই করেন আর কি, যে মশার কামড় বা মশার মাধ্যমে আসে কিনা, অর্থাৎ কোভিড-19 যে ভাইরাসটা, এটা অ্যাফেক্ট করতে পারে কিনা। না, মশার কামড়ের সাথে এটা কোনো সম্পর্ক নেই, মশার সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে এর ফাঁকে একটা কথা বলি বন্ধুরা, আমরা আসলে করোনা নিয়ে এত বেশি মানে চিন্তা করছি, এত বেশি সময় ব্যয় করছি, এত আমরা এটা নিয়ে খুব ওরিড, কিন্তু একটা কথা কিন্তু আমি একটু মনে করে দিতে চাই, বিশেষ করে যারা তোমরা ঢাকা আছো আর কি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখন যে সময়টা পার করছি, এটা কিন্তু ডেঙ্গুর একটা সিজন। এক্ষেত্রে কিন্তু মশার একটা ভূমিকা আছে আর কি। তো বন্ধুরা, ডেঙ্গুর ব্যাপারে কিন্তু একটু তোমরা মাথায় রাখিও, একটু চিন্তা করিও, কারণ আমরা আসলে একটাকে মারতে গিয়ে, মানে একটার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আর একটার অস্তিত্ব কিন্তু আমরা আসলে ভুলে যাচ্ছি। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা যে বিষয়টা হচ্ছে গরম পানিতে গোসল, অনেকে বলছে গরম পানিতে গোসল করলেই বুঝি আমার আর করোনা ভাইরাস আসবে না আর কি। হ্যাঁ, এখানে একটা যে কথা সেটা আমি বলবো, সেটা হচ্ছে যে গোসল আমি বাইরের সারফেসটার জন্য, মানে আমি বাইরে থেকে আসলে আমার শরীরের উপরের ভাগে হয়তো যদি ভাইরাস থাকে সেটা হয়তো কিল হবে, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে শরীরের যে নর্মাল টেম্পারেচার, যেটা হচ্ছে আমি যেটা বললাম 37°C আর কি, এটাতে যেটুকু পরিমাণ আপনার জীবাণুটা কিল হবে, কিন্তু পুরোপুরি কিন্তু সেই করোনা ভাইরাসটা কিন্তু মানে কিল হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি গোসল করলেন, আপনি এরকম প্রিভেন্টিভ মেজার নিলেন, কিন্তু আপনি এফেক্টেড হবেন না, এরকমও কিন্তু মনে করা যাবে না। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ইমিউনিটিটাকে বুস্ট আপ করেন, অর্থাৎ আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য যেটা দরকার সেগুলো খান, খাবারের পরিমাণটা বাড়ায় দেন, অর্থাৎ শাকসবজি থেকে শুরু করে ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন এ জাতীয় খাবার বেশি খান। আর এই সমস্ত খাবার তো অলরেডি আমরা খাই, কিন্তু রেগুলারিটি মেনটেন করেন, রেগুলার একটা ডায়েটের মধ্যে, একটা ডায়েট চার্টের মধ্যে নিয়ে আসেন। ভিটামিন সি আপনারা জানেন সবচেয়ে মানে সাইট্রাস যে ফ্রুটটা, এটা হচ্ছে মেইন সোর্স। যেমন আপনি লেবুটা খান, লেবু প্রতিদিন খান, লেবুটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আপনি যেটা করতে পারেন, লেবু ছাড়া আপনি চাটনি খেতে পারেন, টমেটোর চাটনি খান, এগুলো তো ভিটামিন সি পাচ্ছেন। নাহলে প্রতিদিন আপনি সিবিট খান, অন্তত সকালে একটা, রাত্রে একটা, দুটো সিবিট খান, এটা খুবই একটা ভূমিকা রাখবে আর কি। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। আচ্ছা, এই বিষয়গুলো বলি। আর একটা হচ্ছে মাস্কের ব্যাপারে আমি একটু বলে আমি কোশ্চেনে যাব। মাস্কের ব্যাপারটা হচ্ছে যে আসলে যে মাস্ক আমরা এখন ব্যবহার করি, বিশেষ করে যারা, আপনারা জানেন, তোমরা বন্ধু জানো যে বর্তমানে কিন্তু দুই শ্রেণীর মানুষ কিন্তু বলবো যে সবচেয়ে রিস্কে আছে। গাইডলাইন অনুযায়ী যেটা বলছে, যারা বয়স্ক লোক, যাদের কোমরবিডিটি আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস মেলাইটাস বা ব্রঙ্কাল অ্যাজমা, এরা সবচেয়ে রিস্কি গ্রুপ। এছাড়াও কিন্তু আমরা কিন্তু বলবেন, আমি ব্যক্তিগতভাবে এটা বলতে চাই, সবাই আমার সাথে একমত হবা, সেটা হচ্ছে যে আমরা যারা ডাক্তার যারা আছি, বা মানে হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছি, সিস্টার বলো, ব্রাদার বলো, এরা কিন্তু খুবই রিস্কের মধ্যে আমরাও আছি, মানে আমাদের এই গ্রুপটা মেডিকেল প্রফেশনালি আমরাও কিন্তু খুব রিস্কের মধ্যে আছি আর কি। তো মাস্কের ব্যবহারের ব্যাপারে কিন্তু আমি একটু বলতে চাই, এই জন্য যে আমাদের আসলে যারা মানে রুগী সরাসরি কন্ট্যাক্ট করি, তাদের ক্ষেত্রে কিন্তু N95 মাস্কের কথা বলা হচ্ছে। আর N95 যেহেতু এটা আমেরিকা থেকে আসে, যেহেতু এটা সারা বাংলাদেশে মানে সারা পৃথিবীতেই আসলে পাওয়া যাচ্ছে না, এর বিকল্প হিসেবে আমরা যেটা বলি যে চায়না যেটা তৈরি করে KN95, এটা খুব একটা মানে ভালো একটা মাস্ক বলছে আর কি, কাছাকাছি বলছে। আর একটা যেটা ইউরোপের ওদিকে হয়, FFP2 সম্ভবত, সেটা। এখন কথা হচ্ছে যে এই সমস্ত মাস্ক হয়তো বা কালেক্ট বা সবার হয়তো নেই, তাহলে কি করবে? আর সব ডাক্তারই কিন্তু আপনার সাসপেক্টেড রুগী দেখছে না। কারণটা হচ্ছে যে এখন অনেক হসপিটালের ট্রায়াল সিস্টেম বা স্ক্রিনিং সিস্টেম আছে। যখনই একটা হসপিটালে রুগী আসছে, ইএমওজের এমার্জেন্সি মেডিকেল অফিসার প্রথমে স্ক্রিনিং করে দিচ্ছেন। যখনই দেখছে যে রেসপিরেটরি সিস্টেমের রুগী, অর্থাৎ হচ্ছে যে ঠান্ডা, কাশি বা শ্বাসকষ্ট নিয়ে একটা রুগী এসেছে, তা কিন্তু আগে কিন্তু আইসোলেশন করে দিচ্ছে। ওই সমস্ত রুগীকে যারা দেখছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই N95 মাস্কের দরকার আছে। কিন্তু যারা আউটডোর রুগী দেখছে, যাদের সাধারণ সর্দি কাশি, তাদের ক্ষেত্রে কিন্তু 95 মাস্কের অত দরকার নেই। সেক্ষেত্রে আমরা বলবো যে এর পরের স্টেপের যে মাস্কটা অনেকটা সেই মাস্কের কাছাকাছি বলা যায়, সেটা হচ্ছে যে সার্জিক্যাল মাস্ক, সেটা কিন্তু ব্যবহার করতে হবে, এবং সেটা কিন্তু খুবই ইয়ে আর কি। এবং সার্জিক্যাল মাস্ক কিন্তু এটাও কিন্তু মোটামুটি অ্যাপারেন্টলি মোর দেন 95% প্রোটেকশন দিচ্ছে আর কি। সো আমি বলবো যেটা ইজিলি অ্যাভেলেবল যে সার্জিক্যাল মাস্ক, সেটা ব্যবহার করার জন্য। আর আরেকটা বন্ধু একটা বিষয় বলি, সার্জিক্যাল মাস্ক নিয়েও তো এখন ব্যবসা হচ্ছে, আসলে এখন পিপিই নিয়েই ব্যবসা হচ্ছে। এটা আসলে এখন আমরা না বলে পারছি না, কারণ এখন বিভিন্ন সুপার মলস, বিভিন্ন দোকানগুলোতে এখন পিপি পাওয়া যাচ্ছে। অনেকে বলছে যে চীন থেকে আসা, অনেকে বলছে অনেক ভালো। এই পিপির মধ্যে অনেক সমস্যা আছে।
আবার যাদের পিপি পরার কথা না তারাও পড়ছে। এই বিষয়গুলো আসলে থাকবে, এই বিষয়গুলোতে আমি আমি যেতে চাচ্ছি না। তবে মাস্কের ব্যাপারে বলবো যে সার্জিক্যাল মাস্ক যেটা 1 নম্বর, যেটা সার্জিক্যাল মাস্ক যেটা, সেটা অবশ্যই পরলে অনেকটা প্রোটেকশন পাওয়া যাবে বলে আমি মনে করি আর কি। এই, আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে বললাম, আমি একটু জাস্ট কিছু কোশ্চেন একটু দেখতে চাচ্ছি, একটু উত্তর দিতে চাচ্ছি। আচ্ছা, তার আগে আমি প্রথম একটা প্রশ্নের উত্তর অবশ্যই দিব। আমার বন্ধু আহ, রাশেদুল হাসান রনি, ও বলেছে যে ওর একটা ছেলে বাচ্চা 3.5 বছর কাশি আছে আর কি। আহ, ও 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ব্রডিল মানে খেয়েছে আর কি, খাওয়াইছে। ওর সম্ভবত বলেছে যে অ্যালার্জির সমস্যা থাকতে পারে। তো বন্ধু রনি, তুমি আছো কিনা আমি জানি না। তো আমি যেটা জানতে চাচ্ছি যে তোমাদের ফ্যামিলিতে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানির হিস্ট্রি আছে কিনা, এটা আমার একটু জানা দরকার ছিল। এটা যদি জানতে তাহলে আমার জন্য বেটার হতো। তবুও আমি তোমাকে বলে দিই, তুমি ব্রডিল যেহেতু খাওয়াচ্ছ, যেহেতু তুমি বলেছো যে ওর কাশি ছাড়া তেমন কিছু আর নেই, যেহেতু বুকে শব্দ অথবা দ্রুত শ্বাস হয় কিনা এ ব্যাপারে তুমি কিছু বলনি বা ওইগুলো নেই বলেছো, সেক্ষেত্রে আমি বলবো যে ওর কাশির জন্য তুমি কিটোটিফেন গ্রুপের টোফেনটা দিতে পারো আর কি। আর তুমি যদি বেটার হয়, তুমি যদি ওর ওজনটা করতে পারো, 3.5 বছর বলেছো, সেক্ষেত্রে তুমি আহ, 1 চামচ করে 2বার দিতে পারো, সমস্যা নেই, 1 চামচ করে 2বার দিতে পারো, অথবা হাফ চামচ করে 3বার দিতে পারো। সেটা তুমি দিবা যতদিন পর্যন্ত তার এই কাশিটা থাকবে। সেক্ষেত্রে আমরা 10 থেকে 14 দিন পর্যন্ত দিতে পারি আর কি। আর পরবর্তীতে আরও কোনো কিছু জানার থাকলে বন্ধু তুমি আমাকে মেসেঞ্জারে নক করতে পারো। আচ্ছা, আমি একটু পড়ছি। ইমরান হোসেন, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ তোমাকে বন্ধু। কামন নাহার, বন্ধু কেমন আছো? গো অ্যাহেড, থ্যাঙ্কস বন্ধু। মিজান হাসান, থ্যাঙ্কস বন্ধু। তোমাকে বন্ধু, থ্যাঙ্কস। আচ্ছা, ওমর ফারুক, নাইস, গো হেড ফ্রেন্ড, ধন্যবাদ বন্ধু। আহ, জাকিরুল ইসলাম জনি, বন্ধু 3-4 দিন থেকে গলার বাম পাশে পেইন করছে। আচ্ছা, ঠান্ডা লেগেছে বোধহয়, সর্দি কাশি জ্বর কিছুই নেই, কি করতে পারি? আচ্ছা, এক্ষেত্রে তোমার যেহেতু গলার বাম পাশে বলেছো যে পেইন করছে, সেক্ষেত্রে আমি প্রথম কথা বলবো যে ওইখানে তোমার টনসিল হয়তো বা এফেক্টেড হতে পারে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গার্গল, যে জিনিস, গার্গল করার একটা সহজ ওয়ে আছে। 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে তুমি 1 চামচ লবণ দাও, অথবা হাফ গ্লাস কুসুম গরম পানির মধ্যে হাফ চামচ লবণ দিয়ে তুমি গার্গল করো। আর তুমি যে দৈনন্দিন যে পানিটা খাচ্ছ সেটার সাথে একটু হালকা কুসুম গরম পানি মিক্স করো, তাহলে দেখবে যে তোমার এইটা ঠিক হয়ে যাবে আর কি। তোমার, আমি মনে করছি যে এই মুহূর্তে কোনো ওষুধের দরকার নেই। আচ্ছা, মোহাম্মদ জাফরুল হাসান, আমি শঙ্কিত না আসলে বন্ধু। আমরা শঙ্কিত না, আমরা শঙ্কিত হতে চাই না, কারণ আমরা আসলে বাঙালি জাতি। আমরা আসলে সব কিছুতেই আসলে যুদ্ধ করে আমরা সব কিছু এস্টাবলিশ এর আগে করেছি। এবং আমরা যেহেতু মানে সহজে আসলে আমরা কি বলবো, কোনো কিছুতে শঙ্কিত হই না। এই দিক বা এই দৃষ্টিকোণ থেকে তোমার কথা ঠিকই আছে যে আমরা শঙ্কিত নই। আচ্ছা, এস এম নাইমুজ্জামান, কেমন আছেন ডাক্তার? হ্যাঁ বন্ধু, আমি খুব ভালো আছি। আর আমাকে তুমি বললে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, জাফরুল হাসান, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, আমি আসলে তোমার কোশ্চেনটা আমি আহ, করলাম না। ব্লাড সুগার বা ব্লাড প্রেশার কি তোমার আছে কিনা আমি বুঝতে পারছি না, কথাটা আসলে পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, এস এম শহীদুল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ বন্ধু দেখার জন্য। রাজীব ধর ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। সুদিন দাস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তিথি আহমেদ, আমার মাঝে মাঝে গলা পেইন করে আর কাশি হয়, বাট জ্বর নাই, আমি কি করতে পারি? আপনার ক্ষেত্রে একই আমি সাজেশনটা দিব। সেটা হচ্ছে যে আপনি একটু গার্গল করতে পারেন, অর্থাৎ কুসুম গরম পানি এবং লবণ দিয়ে গার্গল করেন। আর যেটা যে বললাম, যেটা যে যখন আপনি খাবারের সাথে পানিটা খাচ্ছেন, দৈনন্দিন যে পানিটা খাচ্ছেন সেখানে একটু গরম পানি মিক্স করেন। আপনি একটা ফ্লাক্সের ব্যবস্থা রাখতে পারেন, একটা ফ্লাক্সের মধ্যে গরম পানি রাখলেন, ওইটাই দিন রাত 24 ঘন্টা আপনি এটাই হয়তো মিক্স করে খেলেন আর কি। আর একটা বিষয়, যদি ব্যথা তারপর যদি না কমে, সেক্ষেত্রে আপনি সিম্পল প্যারাসিটামল অর্থাৎ নাপা খেতে পারেন। বাজারে নাপা এক্সটেন্ড পাওয়া যায়, 665 mg, এটা সকালে একটা রাত্রে একটা, ভরা পেটে আপনি খেতে পারেন। এটা সাধারণত 3 থেকে 5 দিনে আশা করি যে ঠিক হয়ে যাবে। 3 থেকে 5 দিন আপনি নাপাটাও 3 থেকে 5 দিন খাবেন। লুসি নাজিম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ বন্ধু আমাকে শোনার জন্য। মোহাম্মদ ইসমাইল হোসেন ভুইয়া, দোস্ত কেমন আছো? হ্যাঁ বন্ধু, আমি খুব ভালো আছি। আমার মাথাটা সবসময় গরম হয়ে থাকে, মনে হয় মাথা দিয়ে ভাব ওঠে, এখন কি করা দরকার? বন্ধু, তোমার ঘুম ঠিকমতো হয় কিনা এই বিষয়টা আমাকে একটু শেয়ার করো। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় তুমি টেনশন যদি থাকো
কোনো টেনশন যদি থাকো তাহলে দেখা যাচ্ছে অনেক সময় তোমার হার্টের উপর একটু চাপ পড়তে পারে, সেক্ষেত্রে হয়তো বা তোমার টাকিকার্ডিয়া যেটা বলে হার্টটা বেশি বিট করতে পারে, এটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে যে তুমি হয়তো বা খুব টেন্স থাকো, এই বিষয়গুলো থেকে তোমাকে একটু বের হয়ে আসতে হবে আর কি, একটু রিল্যাক্স থাকতে হবে। আমি জানি না তুমি কী করো, তোমার প্রফেশনটা একটু ইম্পর্টেন্ট। অনেক সময় কিছু প্রফেশন থাকে তাদের কিন্তু অনেক সময় অনেক টেনশন নিয়ে কাজ করতে হয়। তবে এটাকে আমার খুব বেশি বড় কিছু সমস্যা বলে মনে হচ্ছে না বন্ধু। আচ্ছা, শাহরুল ইসলাম দোস্ত, আপনি শব্দটা ব্যবহার করলে কেন যেন দূরে দূরে মনে হয়। হ্যাঁ, অবশ্যই বন্ধুদের মধ্যে অবশ্যই আপনি শব্দটা থাকা উচিত না। আমির হোসেন ইস ওয়াসিং, আমির কেমন আছো বন্ধু? থ্যাংক ইউ। আমার আরেকটা বন্ধু অনুপম ঝা ইজ ওয়াসিং। হ্যাঁ অনুপম, কেমন আছো বন্ধু? রেজাউল করিম, অ্যাসিডিটি বা আলসার থাকলে কি রিস্ক বেশি থাকে? আচ্ছা, অ্যাসিডিটির সাথে এই আহ, করোনা ভাইরাসের সেরকম কোনো সম্পৃক্ততা এখনও আবিষ্কৃত হয়নি। এই জন্য আমার মনে হয় যে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি করোনার ঝুঁকিতে নেই। আচ্ছা, আজিব নাহিদ ইজ ওয়াসিং, থ্যাংক ইউ বন্ধু। এম এস মতিন, গুড অ্যান্ড আলহামদুলিল্লাহ, চালিয়ে যাও কিংবদন্তি। হ্যাঁ বন্ধু, আমি তোমাদেরই এক কিংবদন্তি বন্ধু, কোনো সমস্যা নেই, আমি আছি তোমাদের পাশে বন্ধু। সামবিয়ন বেক্সিক্যাপ আর ট্রপেক্স কনভিক্যাপ এই দুটার পরিবর্তে কি কোনো ইনহেলার ব্যবহার করা যাবে? আচ্ছা বন্ধু, আমার ইয়া হচ্ছে যে তোমার এই যে যে ইনহেলারটা ব্যবহার, সরি ইনহেলার বলছি, কনভিক্যাপ যে ব্যবহার করছি, এতে তোমার রেসপন্স কেমন হচ্ছে, অর্থাৎ ড্রাগটা কেমন কাজ করছে, তুমি কতদিন এই শ্বাস কষ্ট থেকে ভালো থাকো, এই বিষয়গুলো আমাকে একটু যদি পারো একটু জানাও, তাহলে আমি তোমাকে সাজেশন দিতে পারবো আর কি। হ্যাঁ, এটার বিকল্প হিসেবে অবশ্যই ইনহেলার আছে বন্ধু, এবং ভালো ইনহেলার আছে। এখন কোন ইনহেলারটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটার জন্য অবশ্যই তোমাকে কিছু জিনিস বলতে হবে। সেটা হচ্ছে যে এই কনভিক্যাপ দিয়ে তুমি কেমন থাকো, কয়দিন তোমার সিমটম তুমি ফ্রি থাকো, অর্থাৎ তোমার যে বুক চেপে ধরা অথবা তোমার যে যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে সেটা কয়দিন থাকে না, এই বিষয়টা একটু আমাকে জানাতে হবে। হিরণ কুমার অধিকারী, শুভকামনা কিংবদন্তি, ধন্যবাদ তোমাকে বন্ধু। আরিফুল ইসলাম, ধন্যবাদ বন্ধু। লুসি নাজিম, কেমন আছিস দোস্ত? হ্যাঁ দোস্ত, আছি, ভালো আছি আর কি, যদিও খুব টেনশনের মধ্যে আছি। আহ, যাচ্ছি অনেক ভয়ে ভয়ে হসপিটালে, কিন্তু তোমাদের দোয়া, ভালো আছি, দোয়া রাখো বন্ধু। ইউসুফ রাসেল ইজ ওয়াসিং, ধন্যবাদ বন্ধু। ইউসুফ রাসেল, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, অজিত দাস, আচ্ছা বন্ধু, তুমি আপনি শব্দটি বাদ দাও। আচ্ছা, আমি হয়তো বলে ফেলছি কিছু সময় আপনি, সেটা আসলে হ্যাঁ, আমি তুমি করেই বলতে চাচ্ছি। আচ্ছা, ইমরুল ইসলাম, আমার বাবার শুকনা কাশি হচ্ছে, কি খাবো? আচ্ছা, আঙ্কেলের কি সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা, মানে আমি যেটা জানতে চাচ্ছি যে ওনার আগে থেকেই ব্রঙ্কিয়াল অ্যাজমার কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ তার আগে থেকেই যদি এই সমস্যা থাকে তাহলে একরকম আসলে ট্রিটমেন্ট করা উচিত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ওনার যদি আঙ্কেলের যদি অ্যাজমার সমস্যা আগে থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাজমা ওষুধটা সে ঠিক মতো নিচ্ছে কিনা, এটাও আমার একটু জানা উচিত। আর আপাতত শুকনো কাশির জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে আপাতত যেটা বললাম যে গার্গলটা করো, গরম পানি এবং লবণ দিয়ে গার্গলটা করো, সাথে ওই বললাম যে সবসময় একটু হালকা গরম পানি মিক্স করে খাও। আর 3 নম্বর যে জিনিসটা হচ্ছে যে তুমি আপাতত যেটা করতে পারো সেটা হচ্ছে যে কিছু ইয়া আছে আর কি, যেহেতু এটা শুকনো কাশি, সেক্ষেত্রে বাজারে অনেক রকম আসলে সিরাপ পাওয়া যায়। হ্যাঁ, এর চেয়ে ন্যাচারাল রেমিডিগুলোই বেটার। যেমন আঙ্কেলকে বলতো চাটা, উনি চা খাই কিনা আমি জানি না, সেক্ষেত্রে যদি চাটা খাওয়া হয় রং চা, বিশেষ করে তার মধ্যে যদি আদা, দেন লেবুর রস, হ্যাঁ, দেন হচ্ছে লং, এইগুলো দিয়ে যদি সে চাটা খায় সেটা কিন্তু খুব ইফেক্টিভ। চা অনেক বেশি করে খেতে বলো। আর যদি একান্ত সিরাপের কথা বলো, সেক্ষেত্রে আমি বলবো যে কিছু আয়ুর্বেদিক সিরাপও কিন্তু বেশ ভালো কাজ করে। যদিও আমি এলোপ্যাথিক ডাক্তার, তবু হোমিওপ্যাথির কথা বলছি। আচ্ছা, আয়ুর্বেদিকের মধ্যে যেটা আছে, আহ, অনেকগুলো ইয়া আছে। তোমরা বাসক একটা সিরাপ পাওয়া যায়, সেটা কিন্তু 2 চামচ করে 3 বার মোটামুটি 14 দিন পর্যন্ত খাওয়া যায়। আর আমি যেটা বলবো যে বাসায় যদি তুলসী পাতার রস অথবা বাসক পাতার রস থাকে, সেটা মধুর সাথে ইয়ে করে 2 চামচ করে 2 বার খেলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবা। আর ইমরুল ইসলাম, আঙ্কেলের অ্যাজমা আছে কিনা সেটা অবশ্যই কিন্তু অবশ্যই পারলে জানাবা। মনিরুল ইসলাম বিপ্লব, মাজা ব্যথা কি করি? এখন কথা হচ্ছে বন্ধু, তোমার এই বয়সে তো মাজা ব্যথা করার কথা না। আমার বিষয়ে যে তুমি কোনো আঘাতও পাওনি, এরকম হতে পারে যে তুমি অনেক সময় ধরে বসে আছো, সে কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে এক নাগারে বেশি সময় না বসে থেকে একটু হাঁটাহাঁটি করবা, যে কোনো কাজের ক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করবা আর কি, তারপরে সে কাজটা করবা আর কি, এক নাগারে বেশি সময় বসে থাকবে না। আর একটা যে জিনিস হচ্ছে যে আপাতত তুমি আর একটা কাজ যেটা করতে পারো, যে কিছু হালকা কিছু ব্যায়াম করতে পারো, মানে বাসায় থেকে কিছু ব্যায়াম সেটাও করতে পারো। তারপর যদি না কমে, তাহলে আমি যেটা বলবো যে সেক্ষেত্রে অবশ্যই তুমি একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখাতে পারো। আর আমাদের এই গ্রুপে বেশ কিছু অর্থোপেডিক সার্জন আছে, তাদের সাথে কথা বলতে পারো।
মাঝহার ইসলাম, বন্ধু কেমন আছো? দেখে ভালো লাগছে। হ্যাঁ বন্ধু, আমি অনেক ভালো আছি এখন। জানি না কদিন এভাবে ভালো থাকতে পারবো, তবে ফেইথ করি যে আহ, তোমাদের দোয়া পেলে অনেক ভালো থাকবো আগামী দিনগুলোতেও। দেবনাথ মহাদেব, ইউ আর রিয়েল ফাইটার, স্যালুট বন্ধু। বন্ধু, হ্যাঁ, আমাদের ডাক্তারদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা হচ্ছে কি, যে আমরা, যেহেতু আমাদের এটা একটা ব্রত, আমরা এই সেবার ব্রত নিয়ে আসলে এই প্রফেশনে এসেছি, কিন্তু এরকম বড় বিপর্যয় তো আমরা, মানে অন্তত আমাদের এই বয়সে আমরা আসলে ফেস করিনি। যার জন্য এই বিষয়টা আমাদের কিন্তু যেমন একটা থ্রিল কাজ করছে, একটা অ্যাডভেঞ্চারাস একটা বিষয় কাজ করছে, সাথে আরেকটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যে একটা সংশয়। তুমি জানো বা তোমরা জানো যে আসলে আমরা যারা হসপিটালে যাচ্ছি আর কি, আমাদের ফ্যামিলি কিন্তু সবচেয়ে রিস্কে থাকছে আর কি। আমরা আসছি, এসে হয়তো বা পোশাক চেঞ্জ করছি, হয়তো বা গোসল করছি, কিন্তু বন্ধু তবুও খুব ইয়া লাগে, বিশেষ করে বাচ্চার বিষয়টা যদি চিন্তা করি, তাহলে এটা কিন্তু মনে হয় যে আমার জন্য তারা অনেকটা রিস্কের মধ্যে আছে। এই বিষয়টাই আমাদেরকে সবচেয়ে বেশি ভাবায় আর কি। এবং আরেকটা জিনিস তোমরা হয়তো জানো যে মোর দ্যান 300 ডক্টর কিন্তু অলরেডি অ্যাফেক্টেড। এখন কী কারণে অ্যাফেক্টেড হলো সে বিষয়টাও তোমরা বিভিন্ন রকম পেপার বলো, বিভিন্ন মিডিয়াতে তোমরা জানতে পারছো, যে কিছু ফলস, মানে কিছু আহ, মানে কী বলবো, পিপি সমস্যা কথা বলেছে। এটা কিন্তু বলেছি, এবং আরও কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হয়তো বা আমরা জানি কিন্তু হয়তো শেয়ার করতে পারছি না আর কি। তবে এটাও ঠিক যে আমরা যারা সরকারি হাসপাতালে যারা চাকরি করি, আমাদের অনেক কিছু লিমিটেশন আছে, অনেক কিছু আমরা বলতে পারি না। আর ডাক্তারদের ব্যাপারে কেন না জানি না যে অনেকের উদাসীনতা অনেক বেশি। এই বিষয়টা নিলে অনেক কথা আসবে, আমি এই বিষয়টা বলতে চাচ্ছি না, শুধু এখন তোমাদের কাছে একটা জিনিসই আমরা চাই, যে তোমাদের দোয়া পেলে আমরা ভালো জীবন থাকবো, আমাদের ফ্যামিলি সেরকম ভালো থাকবে আর কি। আচ্ছা, নাজমুল হোসেন বন্ধু একটা রিমার্কস করেছে, ধন্যবাদ বন্ধু। তোমাদের ধারাবাহিক সাজেশন আমাদের জন্য অনেক উপকারী, সাবধানে থেকো। হ্যাঁ বন্ধু, দোয়া রাখিও। শাখাওয়াত সানি বন্ধু, ধন্যবাদ, ফেনী থেকে যুক্ত হলাম। ধন্যবাদ বন্ধু, ফেনী থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মনিরুল ইসলাম বিপ্লব, আর একবার বল। আমি বুঝিনি আর কি বলবো বন্ধু, আমাকে কোশ্চেন করলে আমি আনসার দিতে পারবো। দেবনাথ মহাদেব ইজ ওয়াসিং, ধন্যবাদ বন্ধু। সমীরণ কুমার শাহ ইজ ওয়াসিং, ধন্যবাদ বন্ধু। মাজার ইসলাম, হাই প্রেশারে কি হোমিওপ্যাথি কাজ করে? না, এই প্রেশারের ব্যাপারটা বন্ধু একটা কথা বলি, এলোপ্যাথি হোমিওপ্যাথি এই বিষয়গুলো নিয়ে আসলে আমি বলতে চাই না, শুধু একটা কথা বলি কি, যে প্রেশারের যে ট্রিটমেন্ট, তুমি এলোপ্যাথি করো। আমি হোমিওপ্যাথি কথাটা এনেছিলাম কিছুক্ষণ আগে একটা বিষয়ে কথা বলতে গিয়ে একটু মজা করে। সেটা হচ্ছে যে আসলে আমরা সাধারণ সর্দি কাশি অথবা যেটা ড্রাই কফ বলি, এখানে কিন্তু আমরা সবসময় ওষুধ সাজেশন করতে চাই না। সেক্ষেত্রে কিছু নেচারাল যে রিমিডি আছে, হ্যাঁ, সেই রিমিডির কথা বলতে চাই। যেমন যেটা আমি বলেছি, গরম পানি খাওয়া, তারপরে রং চা খাওয়া, পারলে বাসক পাতার রস বা তোমার যেটা হচ্ছে তুলসী পাতার রস, এইগুলো খেতে বলে আর কি, এই জন্য বলেছিলাম। আর বাজারে অনেক রকম তোমার কাশির সিরাপ আছে আর কি, কিন্তু কাশির সিরাপ নির্ভর করবে কার কী সমস্যা তার উপর। একজনের ব্রঙ্কাল অ্যাজমা থাকলে তাকে আমরা একরকম কাশির সিরাপ দিচ্ছি। কারো যদি স্পোটাম হয়, অর্থাৎ যদি মানে যে কাপটা ওঠে আর কি, তাদের ক্ষেত্রে একরকম দিচ্ছি, যেটাকে বলে আমরা বলছি প্রোডাক্টিভ যে কাফ। আবার কারো কারো যাদের উঠছে না তাদের একরকম দিচ্ছি। আবার কারো হয়তো দেখা যাচ্ছে হার্টের সমস্যা, তাদের ক্ষেত্রে একরকম। অনেক রকম যেহেতু কাশির সিরাপ আছে, এটা নির্ভর করবে হচ্ছে তার অন্যান্য কোনো কোমরবিডিটি বা অন্য কোনো রোগ আছে কিনা আর কি। বিশেষ করে কাশি রোগীদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্রঙ্কাল অ্যাজমাটা পাই, অথবা সিওপিডি, এই দুটো রোগ আমরা কিন্তু বেশি পাই। এই জন্য হাই প্রেশারের জন্য মাঝার তোমাকে বলবো যে অবশ্যই তুমি এলোপ্যাথি ওষুধ খাও ভাই। মোহাম্মদ ইসমাইল হোসেন ভূঁইয়া, আমি ব্যাংকার, আমার ঘুম হয়, আমার অল্পতেই টেনশন হয়, আমি ফ্রেঞ্জির থেকে খেলে ভালো লাগে, কিন্তু এই ওষুধে ঘুম আসে অনেক, আর আমি কোনো কিছু স্বাভাবিক নিতে পারি না, যেমন করোনা ভাইরাস নিয়ে আমি অনেক টেনশন হয়। এখন যে বিষয়টা হচ্ছে ইসমাইল বন্ধু, বিষয়টা হচ্ছে যে তুমি অনেকটা টেন্স, এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোমার যে মানে যেটাকে বলা হচ্ছে বুক ধড়ফড়িটা অনেক বেশি। তুমি যেহেতু একটা ওষুধ খাচ্ছ, ওটাকে আমার মনে হয় যে একটু কন্টিনিউ রাখো। বিশেষ করে এই সময়টাতে তুমি যদি এই ওষুধটা কন্টিনিউ না করো, তাহলে কিন্তু তোমার কিন্তু ঘুমের ব্যাঘাত হবে এবং তুমি আরও বেশি টেন্স হয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা বলবো যে যে ওষুধটা চলছে, ভালো একটা ওষুধ তুমি খাচ্ছ, এটাকেই খাও। আমি জানি না তুমি কয়বার খাও, তবে আমার মনে হয় যে তুমি সকালে এবং রাত্রে, সকালে একটা খাও, রাত্রে একটা খাও, এটাকে কন্টিনিউ করো। আর একটা যে জিনিসটা আছে, যে তোমার পার্মানেন্ট যে ইয়াটার দরকার, তোমার যে সমস্যাটা হয়, এর জন্য তুমি একজন অবশ্যই সাইকোলজিস্টের একটা পরামর্শ তুমি নিতে পারো আর কি। অর্থাৎ মানে কীভাবে তুমি তোমার এই টেনশনটাকে ফ্রি রাখবা আর কি। অথবা তুমি যদি মনে করো যে আমাদের এখানে কিন্তু অনেকেই কিন্তু আছে আর কি এরকম কথা বলার জন্য, তুমি তাদের কারোর সাথে পার্সোনালি একটু কথা বলি আর কি। কারণ এই বিষয়টা তোমাকে বেশ কিছু কথা বলতে হবে। তুমি যদি চাও আমার সাথে তুমি মেসেঞ্জারে যোগাযোগ করি, আমি তোমাকে কয়েকটা ওয়ে বলে দিব, যে ওয়েগুলো ফলো করলে তুমি অনেকটাই ভালো থাকতে পারবে, অনেকটা রিল্যাক্স ফিল করতে পারবা।
তারপর তোমাকে আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে চেষ্টা করো যে টেনশনটাকে কম করার। টেলিভিশন তুমি কম দেখতে পারো, খবরগুলো তুমি কম দেখো, কারণ যেভাবে রুগী বাড়ছে এগুলো দেখলে তোমার আরও বেশি সমস্যা হতে পারে। 3 নম্বর যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে ফ্যামিলিকে সময় দাও, একটা কোয়ালিটি টাইম পাস করো। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি কোনো একটা কাজ করো, ক্রিয়েটিভ কাজ করো। ক্রিয়েটিভ কাজ, যেহেতু তুমি যদি বাসায় যেহেতু আছো, হোম কোয়ারেন্টাইনে আছো, বাসায় আবদ্ধ আছো লকডাউনে, সেক্ষেত্রে তুমি ক্রিয়েটিভ কাজ করো। তোমার যদি লেখালেখির অভ্যেস থেকে তুমি লেখো। তোমার যদি কোনো কিছু আঁকানো আগে থেকে অভ্যেস থাকে, সেই অভ্যেসটাকে আবার জাগ্রত করো। অথবা তুমি যদি এরকম মনে হয় যে তুমি তোমার বাবা মা দূরে আছে, সেক্ষেত্রে তাদের সাথে তুমি মেসেঞ্জারে কথা বলো। এভাবে কোয়ালিটি টাইমটা পাস করো, তাহলে দেখবো যে অনেকটা টেনশন ফ্রি থাকবা। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় একটা জিনিস হচ্ছে যে ফেসবুক কিন্তু একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে সবসময় এই সমস্ত নেগেটিভ খবর কিন্তু পাচ্ছ, পারলে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো আর কি। মুভি দেখো, মুভি ভালো ভালো মুভি দেখতে পারো, পুরানো দিনের পুরনো মানে কী বলবো, আগের দিনের যেসব সিনেমা তোমার পছন্দ সেগুলো দেখো। দেখবো যে অনেকটা তুমি টেনশন ফ্রি হবা। আর শেষে বলবো যে এতেও কাজ না হলে অবশ্যই আমাদের সাথে একটু কথা বলিও। আচ্ছা, আমি একটু পড়ছি। আহ, রেজাউল করিম, আমার ওয়াইফ প্রেগন্যান্ট, হসপিটাল অ্যাডমিট। অ্যাডমিট কত, এপ্রিল, আচ্ছা এপ্রিল মের 2 তারিখ। কীরকম সতর্ক থাকতে হবে? মানে অ্যাডমিট হতে যাচ্ছে সম্ভবত, না? 2/5/2020। রেজাল্ট করুন, তোমার উদ্দেশ্যে আমি যেটা বলবো সবই নর্মাল ওয়েতেই চলবে। যেটা চেষ্টা করতে হবে নর্মাল যে বিষয়গুলো যেগুলো তুমি জানো আর কি করোনা নিয়ে, সেটা হচ্ছে যে 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 রুমটা তুমি নিবা আর কি, অর্থাৎ তুমি যদি ক্লিনিকে করো বা হসপিটালে যেখানেই তুমি ইয়া করো, সেই রুমে যত গ্যাঞ্জাম কম থাকে, অর্থাৎ লোক সমাগম কম থাকতে হবে। পারতপক সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, প্রত্যেকের মাস্ক পরাতে হবে এটা। আর যে আহ, আপনার ডেলিভারির পর বাচ্চার কিছু যে ইয়া হবে, বাচ্চার ব্যাপারে কিছু তোমাকে সাজেশন নিতে হবে। যদি দেখো যে তোমার বাচ্চা যদি যদি খোদা না করুক যদি বাচ্চার কোনো সমস্যা না হয়, তাহলে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি, সাধারণত দেখা যাচ্ছে যে 3 থেকে 4 দিন, 5 দিন, অনেক সময় দেখা যাচ্ছে 5 দিন পর সাধারণত হসপিটাল থেকে বা ক্লিনিক থেকে ছাড়ে। সেক্ষেত্রে আমি বলবো যে যতটা আইসোলেটেড থাকা যায়, যতটা আইসোলেটেড, সেই রুমে লোকজন কম। তারপর হচ্ছে যেটা হচ্ছে যে রুমের যে ফ্লোরটা অল টাইম পরিষ্কার রাখা, হ্যাঁ। বাচ্চা এবং মায়ের মধ্যে থাকবে, কিন্তু যেটা বলেছি, মা যখন ব্রেস্ট ফিড করাবে তখন মা একটা মাস্ক ব্যবহার করবে। আর বাচ্চাকে খুব বেশি লোক হ্যান্ডেল করবে না আর কি, যতটা না পারা যায়। এই অল টাইম মানে হ্যান্ড ওয়াশ করতে হবে, হেক্সিসল সবসময় রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারো, কিন্তু বাচ্চাকে যতটা কম ধরা যায় আর কি সেটা চেষ্টা করতে হবে আর কি। এই বিষয়গুলো মেনটেন করতে হবে, এটা তোমার জন্য মানে স্পেশালি যদি কিছু বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে যে রুমটায় থাকবে সেই রুমটা যতটুকু পারা যায় আইসোলেট করার চেষ্টা করবো, মানে যদি সম্ভব কম লোকের সমাগম করা যায়। আর বাচ্চার ক্ষেত্রে স্পেশালি বুকে দুধ খাওয়ার যে বিষয়টা, সেক্ষেত্রে আমি তো বলছি মাকে মাস্ক পরাতে হবে। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে চেষ্টা করতে হবে রুমটাকে সবসময় ডিসইনফেক্ট করার। দেখা যাচ্ছে যে হসপিটাল অথরিটি হয়তো বা ক্লিনিক অথরিটি যদি নাও করে, তোমাকে এটা কিন্তু করাতে হবে তোমার নিজের সেফটির জন্য। কারণ আমি কিন্তু লাইভের প্রথম দিকে বলেছি আর কি যে এই ভাইরাসগুলো ছড়ায় মেনলি দুটোভাবে, একটা হচ্ছে হাসি কাশির মাধ্যমে যেটা ড্রপলেট দিয়ে, আর 2 নম্বর যেটা বলেছে সারফেসে থাকে। এই তুমি ফ্লোরে থাকতে পারে, তোমার বেডের পাশে যেটা ইয়াটা আছে স্ট্যান্ড, সেখানে থাকতে পারে। তো এইগুলোকে কিন্তু সবসময় ডিসইনফেক্টেন্ট করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। মোহাম্মদ হুমায়ুন কবির, আমার 2 নাক রাতের বেলায় বন্ধ থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, কী করতে পারি পরামর্শ আশা করছি। আর হুমায়ুন কবির বন্ধু, আমার যেটা মনে হচ্ছে যে তোমার নাকের ভিতরে যেটা হয়েছে সেটা, যেটাকে বলে আমরা এইচআইটি, হাইপারট্রফিক ইনফিরিয়র টার্বিনেট, অর্থাৎ আমাদের নাকের 2 সাইডে এরকম 3টা করে টার্বিনেট থাকে। এই যে নিচে যে টার্বিনেটটা আছে, টার্বিনেটটা বড় হয়ে সামনের দিকে আসে, ওটি আমরা দেখতে পারি। তোমরা যেটা সাধারণ ভাষায় বলো যে নাকের মাংস বেড়ে গেছে, সম্ভবত তোমার এরকমই একটা সমস্যা আছে। তুমি একটু লাইট মেরে দেখিও আর কি। আর এক্ষেত্রে তোমার ক্ষেত্রে সাজেশন যেটা হবে, তোমার সম্ভাবনা হচ্ছে যে অ্যালার্জি পজিটিভ থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ তোমার অ্যালার্জি থাকার সম্ভাবনা আমার দৃষ্টিতে বেশি, আমি যে ওইগুলো দেখি। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে আপাতত নাক বন্ধ থাকার জন্য তুমি আফরিন একটা নেজাল ড্রপ পাওয়া যায়, বড়দের পাওয়া যায়, বাচ্চাদের। তুমি যেহেতু বড়, সেক্ষেত্রে 0.05% আফরিন নেজাল ড্রপ, 0.05%, এটা 2 ফোঁটা করে 2 নাকের সিট দিয়ে সকালে এবং রাত্রে ব্যবহার করো। আর যেটা আমি বলেছি যে তুমি যেহেতু অ্যালার্জি পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে অ্যালার্জি থেকে তোমাকে দূরে থাকতে হবে। অ্যালার্জি থেকে এখন দূরে থাকবে কীভাবে? এটাকে আমি যেটা বলবো যে 3টে জিনিস থেকে দূরে থাকো, তাহলে অ্যালার্জি থেকে তুমি দূরে থাকতে পারবা। 1 নম্বর যেটা হচ্ছে ধুলা। এখন যেহেতু বাইরে তেমন যাচ্ছ না, সেক্ষেত্রে ধুলার প্রকোপটা কম, কিন্তু আফটার রিকাভারি অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক তুমি বাইরে যাবা, সেক্ষেত্রে চেষ্টা করবা যে ধুলাতে না যাওয়া, অথবা একটা মাস্ক ব্যবহার করার। একটা জিনিস খুব অবাক লাগে যে আমরা বাঙালিরা কিন্তু
এইরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে বলে কিন্তু মাস্ক পরছি, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু যে অবস্থা, আমাদের বাতাসের যে অবস্থা, আমাদের বাতাসের যে হিউমিডিটি, আমাদের বাতাসের যে পরিমাণ সীসা, আমাদের বাতাসে এলার্জেন যত বেশি, তাতে কিন্তু আমাদের সারা বছরই কিন্তু মাস্ক ব্যবহার করা উচিত। কিন্তু আমরা মানে দুঃখের বিষয় হচ্ছে আমরা এটা করি না। তো আমি সেক্ষেত্রে বলবো যে চেষ্টা করতে হবে মাস্ক ব্যবহার করা। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে ধোঁয়া। ধোঁয়া বলতে আসলে দুটো বিষয় বোঝায়। যারা আমরা ছেলেরা আছি, স্মোকের কথা বলছি, স্মোকিংয়ের মাধ্যমে কিন্তু ধোঁয়াটা খুব বেশি আছে। আর একটা হচ্ছে গ্রামের দিকে দেখবো যারা হচ্ছে যে খড়ি দিয়ে রান্না করে আর কি, সেখান থেকে প্রচুর ধোঁয়া আসে, কিন্তু এইটার সংখ্যা এখন অনেকটা কমে গেছে। শহরে তো এখন সবাই গ্যাস দিয়ে রান্না করে। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে ধোঁয়া গেল, ধুলাবালি গেল। আর 3 নম্বর হচ্ছে ঠান্ডা। ঠান্ডা থেকে তোমাকে দূরে থাকতে হবে যদি অ্যালার্জি তোমার থেকেই থাকে। সেটা হচ্ছে যে তুমি আইসক্রিম জাতীয় কোনো খাবার তুমি খেতে পারবা না আর কি, ঠান্ডা পানি খেতে পারবা না। আবার এরকমও হবে যে তুমি হয়তো কোথাও একটা নতুন জায়গায় গেছো, নতুন একটা জায়গাতে গিয়ে হয়তো একটা নদী পেয়েছো, ওই ঠান্ডা পানিতে তুমি গোসল করতে ইচ্ছে করলো, তুমি আর কিছু মানলা না, গোসল করলে হবে না। তোমাকে ঠান্ডার বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আর তুমি এখন তাহলে নাক বন্ধ হওয়ার জন্য আফরিন নেজাল ড্রপ ব্যবহার করো। এটা ব্যবহার করার 10 দিন একটা গ্যাপ রাখবা, আবার প্রয়োজন হলে মানে আবার ব্যবহার করবা। তবে একটা ড্রপ খোলার পর আমরা বলি যে 28 ডেজ, 28 দিনের মধ্যে কিন্তু আবার এটা চেঞ্জ করতে হবে। একটা না আবার 1 বছর ধরে ব্যবহার করিও না। আচ্ছা, তারপর কিছু জানার থাকলে হুমায়ুন কবির আমাকে নক করতে পারো। মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, হ্যাঁ বন্ধু, বন্ধু তোমাদের সব ডক্টরদের জন্য অনেক দোয়া। আল্লাহ আমাদের সবাইকে ভালো, হ্যাঁ, দোয়াটা শুধু আমাদের জন্য না, সবার জন্য আমরা আসলে দোয়া করি। কারণ আমরা আসলে সারা বিশ্বের মানুষ, আমরা সারা বিশ্ব আজ আমরা কিন্তু গৃহবন্দী। একটা অদৃশ্য একটা জীবাণুর কাছে কিন্তু আমরা গৃহবন্দী। যদি ভিজিবল শত্রু হতো তবুও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া যেত, যুদ্ধ করা যেত, কিন্তু আমরা তো আসলে একটা ইনভিজিবল একটা অর্গানিজম, একটা মাইক্রো অর্গানিজম, একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা জীবনের কাছে পরাস্ত। রোমেল খান ইজ ওয়াসিং। রোমেল খান, থ্যাংক ইউ বন্ধু। আবু সাইদ, থ্যাংকস ফ্রেন্ড, তোমাকে ধন্যবাদ আবু সাইদ। মোহাম্মদ নাদিম, বন্ধু ভালো আছিস? হ্যাঁ দোস্ত ভালো আছি। আমার বাবার ব্যাপারে তোমাকে ফোন করেছিলাম, মনে আছে কি? আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। হ্যাঁ নাদিম, তুমি কল করেছিলা। না, ভালো লাগলো বন্ধু, আঙ্কেল ভালো আছে, খুব ভালো লাগলো। আর আমরা কিংবদন্তি গ্রুপে আমরা যারা আছি, কিংবদন্তি যারা আছো, যে কোনো সময় তোমরা আমাকে নক করতে পারো যদি প্রয়োজন মনে করো আর কি। আর সবচেয়ে বড় বিষয়টা বন্ধু কি, যে অনেক সময় আমরা রেসপন্স দেরিতে করি বা হয়তো বা করতে পারি না, তখন তোমরা আসলে একটু ধরে নিও যে আমরা হয়তো ব্যস্ত আছি। তবে এটুকু অ্যাসিওরেন্স তোমাদের দিচ্ছি যে তোমাকে তৎক্ষণাৎ হয়তো আমি রেসপন্স না দিতে পারি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি অবশ্যই অবশ্যই তোমাকে রেজাল্টটা কিন্তু জানাবো আর কি। অর্থাৎ তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিব, হয়তো পরবর্তীতে মেসেঞ্জার দেখলাম অথবা তোমার কলটা দেখলাম। এই জন্য অনেক সময় অনেকে মন খারাপ করে, অনেকে হয়তো বা 2-3 বার হয়তো নক করার পর যখন পায় না তখন খুব মন খারাপ করে। কিন্তু আসলে মন খারাপ করি না বন্ধু, আমাদের সিচুয়েশনটা দেখিও, কারণ আমরা এই মুহূর্তে খুব খারাপ একটা সময়ের মধ্যে আছি, আমাদের এখন রেসপন্সিবিলিটি অনেকটা বেশি। আর আমাদেরকে যেহেতু হসপিটালে এখন সার্ভিস দিতে হচ্ছে, তো বুঝতেই পারছো যে এক্সট্রা একটা আমাদের কিন্তু অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। ঠিক আছে, তারপর বন্ধু দোয়া করিও আমার জন্য, আঙ্কেলকে ভালোভাবে দোয়া করতে বলে আমাদের জন্য। সুরজ আহমেদ ইজ ওয়াসিং, বন্ধু কেমন আছো? মোহাম্মদ ইসমাইল হোসেন ভুইয়া, ধন্যবাদ বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, ভালোবাসা অভিনয়, হ্যাঁ ভালোবাসা তোমার জন্য। একরাম চৌধুরী ইজ ওয়াসিং, কী খবর বন্ধু একরাম, কেমন আছো? অনেকদিন পর তোমাকে পাচ্ছি। হাশেম মাসুদ, দাদা ভাই কেমন আছো? আমি তোমার মুন্সিগঞ্জের বন্ধু। আমার শারীরিক একটা সমস্যা ইদানিং বেশি হচ্ছে, পা চাবানি, হাত চাবানি, ঘাড় চাবানি প্রচুর হচ্ছে, চাপলে মজা লাগে। আচ্ছা, এইটা দুটো বিষয় দোস্ত তোমাকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে তুমি আপাতত ব্লাইন্ডলি আমি যেটা বলি, তুমি একটু ক্যালসিয়াম খাও কিছুদিন, প্রতিদিন রাত্রে একটা করে ক্যালসিয়াম খাও, রাত্রে বা দুপুরে, রাত্রে বেটার। কোরাল ক্যালডি একটা ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট কোরাল ক্যালডি, একটু ভালো কোম্পানির তো। এই ক্যালসিয়ামটা তুমি টানা মাসখানিক খাও, এটা 3 মাস পর্যন্ত খাওয়া যেতে পারে, আপাতত মাসখানিক তুমি খাও। আর একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে কারো বাতের সমস্যা আছে কি না, এটা একটু পারলে আমাকে একটু জানাও আর কি, এটা জানা দরকার। আর 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে অনেক সময় কিন্তু এটা ফ্যামিলিয়াল যেহেতু, এই জন্য ফ্যামিলি হিস্ট্রিটা আসলে দরকার হয়। তারপর আমার মনে হয় যে তুমি ক্যালসিয়ামটা খেয়ে দেখতে পারো, আপাতত মাসখানিক খাও, কী রেজাল্ট হয় আমাকে জানাও আর কি। এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই বন্ধু, কারণ তোমার বয়স এত বেশি হয়নি যে এটা অনেক বড় কিছু হয়ে গেছে। রেজাউল করিম, ধন্যবাদ বন্ধু, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। নাজমুল ইসলাম ইজ ওয়াচিং, হ্যাঁ বন্ধু কেমন আছো? থ্যাঙ্কস আমাকে দেখার জন্য। নাজমুল ইসলাম, ধন্যবাদ বন্ধু, বন্ধু তোমাকে ধন্যবাদ। সুরজ আহমেদ, ভালো আছে, হ্যাঁ বন্ধু তোমরা ভালো না থাকলে কিভাবে হবে? সবাইকে ভালো থাকতে হবে, তবেই না আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
আচ্ছা আচ্ছা, এরকম কোনো কোশ্চেন আর আমি নতুন কোনো কোশ্চেন পাচ্ছি না। তবু যদি কিছু কোশ্চেন যদি আমি ছেড়ে থাকি, আমি আশা করছি যে আমার সাথে একটু যদি প্রয়োজন মনে করো আমার সাথে কমিউনিকেট করতে পারো, যদি নতুন কোনো কোশ্চেন থাকে বা হয়তো এই সময় তোমরা নেই। আসলে রোজার মাস, এই জন্য লাইভটা আসলে আমি নাজমুলের সাথে কথা বলেই 10টার জায়গায় আমি 9টা করেছি আর কি। কারণ তোমরা অনেক রোজা রাখো, অনেক টায়ার্ড থাকো, যার জন্য আমি এই সময়টাকে একটু বাড়িয়ে নিয়েছি আর কি। আর একটা যে বিষয়টা আসলে বন্ধু একটু বলতে চাই, আহ, সবচেয়ে একটা বার্নিং একটা ইস্যু কিন্তু সেটা হচ্ছে যে আজকে তোমরা হয়তো পেপারে বা টেলিভিশনে দেখেছো আর কি, ফেসবুকে এটা দেখছো আর কি, সেটা হচ্ছে যে বর্তমানে যে একটা কিট নিয়ে একটা কথা হচ্ছে, এই বিষয়টা একটু আমি আসলে একটু বলে হয়তো বা শেষ করব। কিটের ব্যাপারে যে একটু কথা হচ্ছে আর কি, গণস্বাস্থ্য যে কিটটা তৈরি করলো আর কি, গণস্বাস্থ্যের ডক্টর জাফরুল্লাহ, দেন ডক্টর বিজন কুমার শীল, এনারা যে একটা অ্যাটেম্প নিয়েছে, এটা নিয়ে কিন্তু অনেক বিষয় কিন্তু মানে মানে কি বলবো, একটা পানি ঘোলার মতো একটা বিষয় হয়ে গেছে। একটা বিষয় কি যে দেখো, অন্যান্য দেশের সাথে যদি আমরা কম্প্যারিজনে যাই অথবা অন্য দেশরা কি পলিসি নিচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু একটা কথা কিন্তু বলা হচ্ছে, যত বেশি কেস ডিটেক্ট হবে তত কিন্তু আমাদের জন্য মঙ্গল আর কি। কেসগুলো ডিটেক্ট হওয়া কিন্তু ভালো। সেক্ষেত্রে পিসিআরটা কিন্তু দেখো খুব কস্টলি একটা পরীক্ষা, এবং পিসিআর আরটিপিসিআর যে রিয়েল টাইম পিসিআর কিন্তু একটা পরীক্ষা, একটা কিটের অনেক দাম। আর এক্সপার্ট তোমার ইয়া লাগে, টেকনোলজিস্ট টেকনিশিয়ান লাগে। দেন হচ্ছে স্যাম্পল কালেকশনের একটা ব্যাপার আছে। এরকম হয় যে অনেক জায়গাতে, যেমন আমি আমার হসপিটালের কথা বলি, এইখানে 600টা স্যাম্পল কিন্তু তোমার জমা হয়ে আছে। কারণ তুমি জানো কিনা, তোমরা তোমাদের একটা ইনফরমেশন দিই, পিসিআর যে ইয়েটা দেওয়া হয়, মানে যেটা হচ্ছে পিসিআর করার জন্য, সেখানে কিন্তু একসাথে আমরা যে স্লট বলি, সেখানে কিন্তু 96টার মতো স্যাম্পল আমরা দিতে পারি একসাথে। তার মানে কিন্তু অনেক সময় কিন্তু লাগে, একটা জিনিস চিন্তা করো, অনেক সময় লাগে। আর একটা যে জিনিসটা হচ্ছে, যেহেতু অনেক কস্টলি, বুঝতেই পারছো যে সবাইকে কিন্তু টেস্ট করা যাচ্ছে না বা করা হচ্ছে না কিন্তু। সেই দিক থেকে চিন্তা করে যে কিটটা এসেছিলো, এই কিটটাকে হয়তো আমরা ট্রায়াল করতে পারতাম। এই কিটের ব্যাপারে একটা কথা আমি একটু বলি, যে এই কিটটা নিয়ে একটা কথা হচ্ছে, প্রথম দিকে যে একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে যে ওরা বলছিল যে এটা শুধু অ্যান্টিবডি পরীক্ষা করতে পারবে। কিন্তু এই অ্যান্টিবডি যদি শুধু পরীক্ষা করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম 3 দিনের মধ্যে পরীক্ষা করলে এটা নেগেটিভ আসার চান্স বেশি ছিল। সেক্ষেত্রে 3 দিন পর তোমার টেস্ট করতে হতো। এই জন্য কিন্তু বেশ কিছু কেস কিন্তু ফলস আসার সম্ভাবনা ছিল। এই বিষয়টা নিয়ে কিন্তু তারা কাজ করেছে, পরে আমরা যেটা দেখলাম, তারা পরে যেটা বললো যে অ্যান্টিবডি ডিটেক্ট করবে, সাথে অ্যান্টিজেন ডিটেক্ট করবে। মানে বিষয়টা এরকম যে অ্যান্টিবডিটা আসলে কি, যারা একটা জীবাণু যখন শরীরে যাচ্ছে, এই ভাইরাসটা যখন শরীরে গেল, তখন ওর বিরুদ্ধে এই বডি একটা অ্যান্টিবডি তৈরি করে, এটার মানে একে প্রিভেন্ট করার জন্য একটা অ্যান্টিবডি অটোমেটিকলি তৈরি করে। তাহলে এই যে সমস্যাটা ছিল, তার মানে যেটা প্রবলেম হচ্ছিল ওদের, মানে অর্থাৎ কিট নিয়ে, সেই সমস্যাটা কিন্তু অনেকটাই তারা ইয়া করলেন, সলভ করলেন। যে এটা শুধুমাত্র অ্যান্টিবডি টেস্ট না, অ্যান্টিজেন ডিটেক্ট করার একটা টেস্ট, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই টেস্ট করবে। আর একটা ওটা ভালো কাজ যেটা করলো, যে আগে যেটা 15 মিনিট লাগতো, 15 মিনিট যেটা অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্য, এখন যেটা হচ্ছে যে অ্যান্টিবডি দুটোই কিন্তু করতে পারে। আর এখানে কিন্তু টাইম লাগছে মাত্র 5 মিনিট এখন। তুমি যদি মনে করো যে না, আমি শুধুমাত্র অ্যান্টিবডি পরীক্ষা করব, আমার ফলস কিছু রিপোর্ট আসতে পারে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যান্টিজেনটাও কিন্তু ডিটেক্ট করতে পারো। সেক্ষেত্রে কিন্তু দুটো মানে এই ব্যবস্থা কিন্তু আছে। সো এইটার একটা হয়তো একটা ইয়া করতে পারতো, এই কিটটা নিয়ে তারা হয়তো বা একটা পরীক্ষামূলক একটা কিছু করতে, তাতে হয়তো কিন্তু আমাদের অনেক কেস হয়তো বাড়তো আর কি। যাক, যেহেতু এই বিষয়টা একটা গভর্নমেন্টের একটা হয়তো বা চিন্তাভাবনা আছে, এই বিষয়ে আমরা না বলি। আমার এই বিষয়টা এই জন্য শেয়ার করা উচিত ছিল যে ওদের আগে যে ফলসটা ছিল বা আগে যে মানে সীমাবদ্ধতা ছিল, লিমিটেশন ছিল, তার থেকে কিন্তু এখন কিন্তু তারা অনেকটা বের হয়ে এসেছে। আগে যে সমস্যাটা ছিল যে তারা শুধু এনটিভিটি ডিটেক্ট করতে পারতো, টাইম লাগতো 15 মিনিট, এখন এনটিজেন এনটিভিটি দুটোই ডিটেক্ট করতে পারবে। আর টাইমও কমে এসেছে 5 মিনিটে। আচ্ছা, আমার কিছু কোশ্চেন আছে, আমি একটু কোশ্চেনে যেতে পারি। আচ্ছা, সুরজ আহমেদ, গুড জব বন্ধু, ধন্যবাদ বন্ধু তোমাকে। আব্দুর রহমান, হোপ ইউ আর ফাইন, হ্যাঁ বন্ধু, এখনো পর্যন্ত ভালো আছি বন্ধু। মমিন শিকদার, কেমন আছো বন্ধু? হ্যাঁ মমিন, ভালো আছি বন্ধু, তুমি ভালো আছো? মোহাম্মদ পারভেজ, আমি নামাজ পড়তে যাওয়ার সময় হাতে পায়ে 1 ফোঁটা স্যাভলন সরিষার তেল পানি মিশিয়ে পায়ের পাতা উপরে নিচে হাতে কপালে মেখে যায়, এটা কতটা নিরাপদ ও স্কিনের সমস্যা হবে কিনা? আচ্ছা, এখানে কিন্তু একটা ভুল ধারণা আছে, অনেকে যে কোশ্চেনটা করে, এবং এটা একটা গাইডলাইনে এটা এসেছে, যে অনেকে শরীরে দেখা যাচ্ছে যে তেল, বিশেষ করে হচ্ছে সরিষার তেল ব্যবহার কথা বলে, যে সরিষার তেল ব্যবহার করলে জীবাণু আসবে না, কিন্তু এটা কিন্তু ফলস একটা ধারণা।
তুমি যেটা করতে পারো, হাত ধোয়ার যে ব্যাপারটা, হাতটা তুমি স্যাভলন দিয়ে যাও, ইটস ওকে। সর্ষের তেলটা আমি বন্ধু সাপোর্ট করছি না, তুমি সর্ষের তেলটা বাদ দিও। কারণ সর্ষের তেল আবার কিন্তু এটা হয় যে সর্ষের তেল হলে হয় কি, সর্ষের তেল যখন শরীর মানে গায়ে যখন মাখবা, কারণ আমাদের কিন্তু সব জায়গায় কিন্তু এই যে যে লোম থাকে, লোমকূপ থাকে, অর্থাৎ হেয়ার হচ্ছে ফলিকল, নিচের দিকে হেয়ার রুট যেটাকে বলে, সেই হেয়ার রুট থাকে, এটা কিন্তু ব্লক হয়ে যায়। যার জন্য হয় কি, যে কিছু স্কিনের সমস্যা হয়। সর্ষের তেলে এই একটা সমস্যা যে স্কিনের প্রবলেম হয়। আব্দুর রহমান, অনলি থ্রোট পেন, নো ফিভার, সেক্ষেত্রে বন্ধু গার্গল করতে হবে। আর গার্গলের সহজ নিয়ম আমি বলেছি, যে 1 গ্লাস কুসুম গরম পানি নিলে 1 চামচ লবণ, আর হাফ গ্লাস কুসুম গরম পানি নিলে হাফ চামচ লবণ দিয়ে গার্গল করো, গড়গড়া করবো যতটুকু পারো আর কি। এবং গলার মধ্যে গড়গড়া করার সময় কিছু সময় কিন্তু এই গরম পানিটা রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে সবসময় তুমি যে প্রতিদিন যে পানিটা খাচ্ছ, অবশ্যই তার মধ্যে একটু হালকা গরম পানি মিক্স করে খাবা, তাহলেই আমার ঠিক হয়ে যাবে। আমাদের এক বন্ধু আমাকে দেখছে, আহসান হাবিব। হ্যাঁ হাবিব, কেমন আছো বন্ধু? অলিভিয়া বিনথ ওসমান, আমার বরের মাঝে মাঝে ভাত খেতে গেলে গলায় লেগে যায়, এটা কি কোনো সমস্যা? না, এটা সমস্যা না। একটা বিষয় তোমাকে বলি, গলায় লাগার যে বিষয়টা, অনেক সময় কিন্তু যে আগে হয়তো গ্রামের দিকে একটা কিন্তু রিউমারও ছিল আর কি, যে কেউ নাকি মনে করলে গলায় এরকম ভাত লাগে, এরকমও কিছু না। বিষয়টা যেটা হচ্ছে যে তাড়াহুড়ো করে খাওয়া যাবে না। তোমার হাজব্যান্ডকে মানে অলিভিয়াকে বলছি আর কি, অলিভিয়া না ওয়ালিভিয়া, ওয়ালিভিয়া, সরি বন্ধু, ওয়ালিভিয়া, তোমাকে বলছি তোমার বরকে একটু আস্তে আস্তে খেতে বলবো আর কি, আস্তে আস্তে খেতে বলবো। আর একটা হচ্ছে খাওয়ার সময় কথা যেন না বলে, বলবে যেটুকু প্রয়োজন বলার। অনেক সময় অনেকে কথা বলতে বলতে খায়, তাদের এই সমস্যা হয়। অথবা খুব দ্রুত খেতে গেলে এটা সমস্যা হয়। এটা যখন মনে করো যে ফ্যারিংসে চলে যায় বা ল্যারিংসে চলে যায়, তখন এই সমস্যাটা হয়। চেষ্টা করতে হবে যেন খুব স্মুথলি, খুব সফটলি এবং খুব ধীরে ধীরে খাবারটা খায়, তাহলে এই প্রবলেমটা হবে না, আর এটা কোনো সমস্যা না বন্ধু। নাসরিন ইসলাম, কালকে রাতের থেকে জ্বর আর হালকা মাথা ব্যথা, জ্বর 97, 98, 99 ডিগ্রি, 100 ডিগ্রি ফারেনহাইট একবারও হয় নাই, বাট এখন পর্যন্ত মাথাটা লোড হয়ে আছে। একটু হেল্প করো বন্ধু, ভয় লাগছে। ইয়োর নাম্বারটা দিও। হ্যাঁ, নাম্বারটা তুমি নিও, সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দিব, সমস্যা নেই। আমি নাম্বার, তুমি আমাকে মেসেঞ্জে একটু নক করে আমি কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে কালকে রাতের থেকে জ্বর, এখন জ্বরের বিষয়টা আমি বন্ধু একটু বলি আর কি, যে জ্বর যে কারণগুলোতে হয় তার মধ্যে প্রথম কারণটা যদি আমি বলি, তাহলে হচ্ছে একটা ভাইরাল কারণ, ভাইরাসের কারণে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলা হয় যে 72 ঘন্টা বা 3 দিন ওয়েট করব। এবং এক্ষেত্রে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিব না, যেহেতু আমরা ভাইরাল কজ মনে করছি, যে ভাইরাল কারণ। সেক্ষেত্রে প্রথম যে কাজটাই তোমার যেটা হবে সেটা হচ্ছে যে জ্বরটা অবজার্ভ করা। যদি দেখো যে জ্বরটা 100 বা তার চেয়ে বেশি হয়, 100 ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি হয়, আসলে এক্স্যাক্ট হচ্ছে 100.4, 100.4 ডিগ্রি ফারেনহাইট, ওটা ভুলে যাও। 100 ডিগ্রি ফারেনহাইট বা 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, সেক্ষেত্রে তুমি প্যারাসিটামল গ্রুপের নাপা বা এইস খাবা। আর যেহেতু মাথা এখন ব্যথা করছি, সেক্ষেত্রে তুমি নাপা এক্সট্রাটা জাস্ট খাও, নাপা এক্সট্রাটা খাও, আর রাত্রে একটা ফ্রেশ ঘুম দাও। তারপর যদি কালকে সমস্যা হয়, তাহলে আমি তোমাকে একটা ওষুধের কথা বলে দিব, তুমি একটু নক করিও প্লিজ। রাশিদুল হাসান ইস ওয়াসিং, থ্যাংক ইউ বন্ধু। রাখি গোলাম রসুল, রাখি কেমন আছো? থ্যাংক ইউ রাখি। তন্ময় সাহা, গুড জব মাই ফ্রেন্ড, হ্যাঁ ধন্যবাদ তন্ময়। আহ, তন্ময়, আসলে আমি তোমাকে আসলে করতে পারিনি, আমি শুনলাম তোমার একটা ব্যাড নিউজ, খুব খারাপও লাগছে আর কি। যাক বন্ধু, একটু শক্ত থাকিও, এটাই তো লাইফের একটা পার্ট, তুমিও নিজেও এটা বোঝো। লাবণী, লাবণ্য ইজ ওয়াচিং, থ্যাংক ইউ বন্ধু। নাজ আচ্ছা, রাশেদুল হাসান, বন্ধু কেমন আছিস? দেশের এই সংকটময় অবস্থায় তোরা আমাদের লাস্ট ডিফেন্স, তোদেরকে সাবধানে সুস্থভাবে এগিয়ে যেতে হবে, দোয়া করে যেন ভালো থাকিস। রাশেদ, নটরডেম কলেজ টু গ্রুপ 4। ও রাশেদ, শোন, আমি আসলে একটা জিনিস তোকে এখানেই বলি আর কি। আমি লাস্ট তোকে সম্ভবত তুই আমাকে একটা কল দিয়েছিলি, আমার আমার যেটুকু মনে পড়ছে আর কি। আমি ওটা দেখেছি 3 দিন পর, জানিস, আমি আসলে খুব সরি রে। আমি তোকে কল দিব, তোর নাম্বারটা আমার কাছে আছে, কিন্তু নাম্বারটা যেভাবে সেভ করেছিলাম না, এটা আসলে ওই দিন কেন যেন দেখায়নি। হ্যাঁ বন্ধু, ভালো আছি। শাকিল আক্তার ওয়াসিং, বন্ধু, হ্যাঁ বন্ধু আছি, এখনো পর্যন্ত ভালো আছি। অলিভিয়া ওসমান, ধন্যবাদ। হ্যাঁ বন্ধু, কাজ হলে ধন্যবাদ দিও। আমি যেটা বললাম, আর কোনো সমস্যা থাকলে সেটাও আমার সাথে পরে শেয়ার করিও। রেজা রোকন, বন্ধু শাকসবজি ফলমূল ডিটারজেন্ট দিয়ে ধুলে কি নিরাপদ হবে কি না? এইখানে হ্যাঁ, এটা খুব একটা ভালো একটা কোশ্চেন করেছো। এটা এই বিষয়টা নিয়ে আসলে আমার একটু বলা হয়তো উচিত ছিল। আলটিমেটলি আসলে এতগুলো লাইভ হয়েছে অনেক বন্ধুর, যে এই বিষয়গুলো নিয়ে অনেকবার হয়তো কথা হয়েছে। তবে একটা জিনিস বলি বন্ধু, ডিটারজেন্ট দিয়ে শাকসবজি ধোয়া যাবে না।
শাকসবজি কিন্তু ডিটারজেন্ট দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। এটা প্রথম কথা তোমাকে বলি, যে একটা জিনিসকে তাড়াতে গিয়ে আর একটা খারাপ জিনিসকে কিন্তু দেহের মধ্যে ঢুকিয়ে দিও না। ডিটারজেন্ট কিন্তু তুমি এই যে শাকসবজি পরিষ্কারের জন্য না, এটা জামা কাপড় পরিষ্কার করার জন্য আর কি। শাকসবজি তো অবশ্যই ব্যবহার করবে না, কারণ ধুলে এটা নিরাপদ হবে না, আরও বরঞ্চ তোমার এটা শরীরের জন্য ক্ষতিকর। যেমন আর একটা বিষয় বলি রেজা রোকন, যেটা হচ্ছে যে ইয়ার ব্যাপারটা, যে যেটা ব্লিচিং পাউডারের ব্যবহারটা কিন্তু এখন অনেকে কিন্তু খুব ভালো মতো করছে না আর কি। ব্লিচিংটা যখন কেউ করছে, স্প্রে করছে আর কি, যে কোনো জায়গাতে স্প্রে করছে, যে কোনো অবজেক্টে স্প্রে করছে, এটা কিন্তু ঠিক না। কারণ ওটা কিন্তু আবার শরীরেও লাগানো যাবে না, হাতে লাগা যাবে না, সেক্ষেত্রে অবশ্যই একটা প্রোটেক্টিভ একটা অন্তত গ্লোভস পরে করা উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে ব্লিচিং পাউডারের ব্যাপারে যেটা নির্দেশনা আছে, সে রুমটা ফ্লোরটা পরিষ্কার করার জন্য কিন্তু ব্লিচিং পাউডারটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি 2 চামচ যদি ব্লিচিং পাউডার নাও, বলা হচ্ছে যে 20 লিটার পানির মধ্যে দিয়ে তুমি এটা করতে পারো। অর্থাৎ তুমি যদি প্রতিদিন যদি রুমটাও যদি মোছো ব্লিচিং পাউডার দিয়ে, সেটা কিন্তু অনেক উপকারী। তবে শাকসবজির ব্যাপারে কিন্তু অবশ্যই বন্ধু সেটা করা যাবে না। অর্থাৎ হাশেম মাসুদ, জীবনের ঝুঁকি নিয়ে তোমরা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী আমাদের সুরক্ষা নিশ্চিত করে প্রকৃত বন্ধুর পরিচয় দিচ্ছ। স্যালুট বন্ধু তোমাদের। হ্যাঁ বন্ধু, আসলে যারা আমরা আছি, আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব। না, আমাদের মনের মধ্যে আসলে একটা মানে কি বলবো, একটা কষ্ট আছে। সেই কষ্টটা হচ্ছে যে আমাদের যে সাপোর্ট, আমাদের যে সাপোর্টিভ যে বিষয়গুলো, আমাদের যে প্রিভেন্টিভ মেজার যে বিষয়গুলো, সেইগুলো আসলে আমরা কিন্তু এভাবে পাইনি। আমাদের তোমাদের এই গ্রুপে তো অন্তত আমরা শেয়ার করতেই পারি। সেটা হচ্ছে যে আমাদের যে পিপিটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু মান কিন্তু খুব বেশি ভালো না। আবার আমাদের যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে তোমার হচ্ছে মাস্ক, সেই মাস্কটাও কিন্তু খুব ভালো মানের না। এখন এটা কার দায় দিব? আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এসব বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যায়, কিন্তু আমাদের সুরক্ষার বিষয়টা অনেকটা নেগলেক্ট করা হয়েছে বন্ধু। এই জন্য সবচেয়ে কষ্ট লাগে। কারণ আমি অ্যাফেক্টেড হলে আসলে আমার ফ্যামিলিতে অ্যাফেক্টেড হবে, আমাদের বাচ্চাগুলো অ্যাফেক্টেড হবে। এটাই আমাদের জন্য সবচেয়ে কষ্টের ব্যাপার। কারণ তোমরা জানো যে অলরেডি কিন্তু মোর দ্যান 300 ডক্টর অলরেডি আর অ্যাফেক্টেড। এটা সবচেয়ে কষ্টের ব্যাপার। এবং তুমি জানো কি না যে একটা রুগী দেখতে গিয়ে যদি দেখা যাচ্ছে ওই রুগীটা পজিটিভ হয়, তাহলে যে ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছে, সে ডক্টরকে কিন্তু কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে 14 দিন। অথবা একটা হসপিটালে যে ইউনিটে রুগীটা আসছে, সেখানে যে ডাক্তাররা দেখেছে, প্রত্যেকটা ডক্টরকে কিন্তু হোম কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। তাহলে এইভাবে যদি একটা ইউনিট, এবং আরও জানো যে সেই ইউনিটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে লকডাউন করে দেওয়া হচ্ছে, এবং ওই ইউনিটে যারা কাজ করে সবগুলো ডক্টরকে হোম কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। তাহলে তুমি দেখো এইভাবে যদি চলতে থাকে, তাহলে তাহলে মানে একসময় তো ট্রিটমেন্ট দেওয়ার মতো ডক্টর খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি? তার মানে আমাদের কিন্তু অবশ্যই উচিত ছিল আমাদের প্রোটেকশনের যথেষ্ট ব্যবস্থা করা আর কি। আচ্ছা, মেহেদি মোস্তাক, ধন্যবাদ কিংবদন্তি বন্ধু। হ্যাঁ ধন্যবাদ বন্ধু তোমাকেও। মিজানুর রহমান, গ্রেট ফ্রেন্ড। হ্যাঁ বন্ধু, তোমাকেও ধন্যবাদ। আনন্দ ইউসুফ বন্ধু, আমার ঘুম থেকে উঠলে প্রত্যেক দিন গলা ভাঙা থাকে, 1-1.5 ঘন্টা পর ঠিক হয়ে যায় এবং সাথে সাথে গলা খুশখুশ করে। হ্যাঁ বন্ধু, আমার মনে হয় তোমার অ্যালার্জি সমস্যা আছে সম্ভবত। তুমি বন্ধু দুটো কাজ করো, যেটা আমি বারবার বলছি। এক হচ্ছে যে তুমি একটু গার্গল করো, এই কয়টা দিন গার্গল করো, অন্তত 5 থেকে 7 দিন গার্গল করো কুসুম গরম পানি এবং লবণ দিয়ে। আর একটা হচ্ছে যে তুমি যে পানিটা খাচ্ছ, সেটার সাথে একটু হালকা কুসুম গরম পানি মিক্স করো। এই তুমি একটা ফ্লাক্স নাও, ফ্লাক্সের মধ্যে গরম পানি করে রাখো, ওটা দিয়েই দিনটা 24 ঘন্টা আসলে করে আশা করি চলে যাবে। রাশিদুল হাসান, নো ইস্যু, আই ওয়াজ ওরিড অ্যাবাউট ইউ। ও হ্যাঁ বন্ধু, থ্যাংক ইউ বন্ধু আমাকে না ভাবার জন্য। তবে আমি তোমাকে খুব শীঘ্রই একটা কল দিব বন্ধু, একটু আমি ফ্রি হলেই। আর রাশিদুল হাসান আসলে আমার ও নরডেম কলেজের বন্ধু আর কি, আমরা এক্স নরডেমিয়ান। হাশেম মাসুদ বন্ধু, ফার্মের মুরগি খাওয়া যাবে কি? হ্যাঁ বন্ধু, এটা সমস্যা নেই আর কি। তবে যে মুরগির ব্যাপারটা হচ্ছে যে সরাসরি ফার্ম থেকে আনলে ওটা অবশ্যই কিন্তু পরিষ্কার করা উচিত, মানে এটা পরিষ্কার করে তারপর হচ্ছে আসলে রান্না করা উচিত। শাহ আলম জয়, স্যালুট, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, অপর্ণা চৌধুরী, আমি কিছু সময় বসে থাকলে পিছনে মেরুদণ্ড ব্যথা করে, কি করতে পারি? একটা কথা বন্ধু, যে তুমি যে বসে আছো, অনেকক্ষণ বসে থাকা যাবে না। একটা কথা সবসময় বলি যে আধা ঘন্টা বা 45 মিনিটের বেশি অবশ্যই বসে থাকা যাবে না। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, কিছু সময় উঠে একটু হেঁটে আবার বসতে হবে। একটা না অবশ্যই তুমি এক নাগাড়ে বসে থাকবো না, এটা হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি চেষ্টা করো, যদি এই ওয়েতে যদি ঠিক না হয়, তাহলে তুমি কিছুদিন ক্যালসিয়াম খেতে পারো। বাজারে বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম আছে, প্রতিদিন একটা করে অন্তত মাসখানেক তুমি খেয়ে দেখতে পারো আর কি। ওটা প্রয়োজন হলে 3 মাস পর্যন্ত এক্সটেন্ড করতে পারো। রফিকুল ইসলাম সোহাগ ইজ ওয়াসিং, থ্যাংক ইউ বন্ধু।
মেহেদি হাসান বন্ধু, ভাইরাসটি কোন জিনিসে কদিন থাকে এটা বলে উপকার হতো, আল্লাহ তোমাদের সহায় হোক। বন্ধু আমি কিন্তু বলেছি আর কি যে ভাইরাসটা কোন ইয়াতে কোথায় কতদিন থাকে। তবু একটু আমি বলি, আমাদের যে নর্মাল যে টেম্পারেচার, শরীরের যে তাপমাত্রা, অর্থাৎ 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে দুদিন পর্যন্ত এই ভাইরাসটা থাকতে পারে। এরপর যদি তুমি মনে করো যে যেটা যে কুসুম গরম পানিতে তোমাদের গার্গল করার কথা বললাম, সেই কুসুম গরম পানি, সেই কুসুম গরম পানিতে যেটা হচ্ছে 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তাপমাত্রা হয়, সেটাতে 30 মিনিট। আর 70 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রা আনা যায়, সেক্ষেত্রে কিন্তু ভাইরাসটা 5 মিনিটের বেশি থাকে না। এবং বলা হচ্ছে যে মোর দ্যান 70 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাইরাসটা মারাই যায়। এটা একটা ব্যাপার। আর যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, পেপারে যে আমরা যারা পেপার বা যে আমরা টিস্যু এগুলো যে ধরছি আর কি, এগুলোতে কিন্তু 3 ঘন্টার মতো থাকতে পারে। তারপরে তোমার এই যে কাঠ, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে কাপড়, আমরা যেগুলো পরছি, আমরা জামা কাপড় পরছি, এগুলোতে বন্ধু 2 দিন পর্যন্ত থাকতে পারে। আর একটা হচ্ছে যে টাকা, টাকা যেটা তোমার বাইরে নিয়ে যাচ্ছ, এটাতে 4 দিন পর্যন্ত থাকতে পারে। সো মানি ব্যাগ কম ইউজ করার চেষ্টা করো। বাইরে যখন যাবা সাধারণত নির্দিষ্ট যে পরিমাণ টাকা আছে সেই টাকাটা নিয়েই যাও, এবং সেইভাবে খরচ করে আসার চেষ্টা করো। বাসায় টাকা আনলেও চেষ্টা করবো অনেকক্ষণ সেই টাকাটা রোদ্রে রাখার অথবা বাইরে অনেকক্ষণ রেখে দেওয়ার জন্য। একটা জিনিস আমি একটা বলি, এই যে ভাইরাসটা না, এটাকে নোভেল করোনা ভাইরাস বলছে। নোভেল, নোবেল কেন বলছে জানো বন্ধু? মানে এদের একটা বৈশিষ্ট্য আছে, এদের একটা নভেলিটি আছে, সেটা হচ্ছে যে এরা নিজেরা কখনো আসবে না, তোমাকে দাওয়াত করে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওই ভাইরাসটাকে তোমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে, বুঝতে আচ্ছা, আর একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে প্লাস্টিক, প্লাস্টিক কিন্তু অনেক দিন থাকে, প্রায় 7 দিন পর্যন্ত থাকতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা হচ্ছে মাস্ক, যেটা আমরা পরি, মাস্কের যে আবরণ, সেখানে 5 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে। লাস্টলি বন্ধু তোমাকে আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ডেড বডি, মানে মৃতদেহে কিন্তু এটা 3 ঘন্টার মতো থাকে। এই জন্য 3 ঘন্টা পর থেকে কিন্তু ওই ডেড বডিটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে যায়। সেখানে কিন্তু 3 ঘন্টা পর কিন্তু আর তোমার এই ডেড বডিকে মানে হ্যান্ডেল করা খুব বেশি সমস্যার কিছু না। সেক্ষেত্রে তুমি 3 ঘন্টা পর ওই ডেড বডির কাছে যেতে পারবা, তাকে সৎকারের ব্যাপারেও ব্যবস্থা নিতে পারবা। আচ্ছা সোহেল, গলায় হালকা পেনের বাতাসে কি হালকা ফ্যানের বাতাসে ব্যথা হয় নাকি? এক্ষেত্রে যে দোস্ত তোমাদের এলার্জি যাদের আছে তাদের এই সমস্যা হয়, কিন্তু এলার্জির কারণে। সেক্ষেত্রে গার্গলটা ইম্পর্টেন্ট হচ্ছে, গার্গল করো আর হালকা মানে কুসুম গরম পানি মিক্স করে পানিটা খাও আর কি। আচ্ছা আনন্দ ইউসুফ, থ্যাঙ্কস বন্ধু, লাভ ইউ, লাভ ইউ বন্ধু। সোহেল আহমেদ, থ্যাঙ্কস ফ্রেন্ড। না বন্ধুকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আসলে চেষ্টা করেছি বা করছি তোমাদেরকে কিছুটা হলে অন্তত কিছু উপদেশ দিয়ে পাশে থাকার আর কি। তোমাদের দোয়াটাই এখন সবচেয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট। রেজাউল হক, অসংখ্য ধন্যবাদ বন্ধু মূল্যবান টিপস দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, লাইভের পরে যদি কখনো কিছু মনে হয় বা কখনো কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমাকে নক করতে পারো, আমি চেষ্টা করব এই কিংবদন্তিদের পাশে থাকার আর কি। সজলশীল, ধন্যবাদ ভাই পরামর্শের জন্য। আপনাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। শরীফ আহমেদ বন্ধু, আমি হাসি দেওয়ার সময় পিঠের বা পাশে মেরুদণ্ড বরাবর ব্যথা পাই, কেন এমন হয় আর কি? আচ্ছা, প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এই যে হাসি দেওয়ার সময় যদি পিঠের ব্যথা, এটা কিন্তু হওয়ার কথা না। এটা যেটা হতে পারে যে তুমি অনেক সময় ধরে যখন কাজ করো, কাজ করে উঠে যখন একটু হাসি বা কাশি দিচ্ছ, তখন তোমার এটা ব্যথা হতে পারে। অথবা দেখা যাচ্ছে তুমি অনেক সময় ধরে ঘুমাচ্ছ, ঘুম থেকে ওঠার পর যখন হাসি কাশি দিচ্ছ, তখন ব্যথা হতে পারে। এটা আমার কাছে খুব নর্মাল মনে হয়েছে। তারপর যদি এই মেরুদণ্ড বরাবর ব্যথাটা সবসময় থাকে, তাহলে অবশ্যই কিন্তু এক্ষেত্রে ট্রিটমেন্টের দরকার আছে। সেক্ষেত্রে অবশ্যই তুমি নক করতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই গ্রুপে তোমার অর্থোপেডিক্সের অনেক ডক্টর আছে, ওদের সাথে কথা বলতে পারো। মাহফুজা সাবরিন ফ্লোরা, থ্যাঙ্কস, থ্যাঙ্কস বন্ধু তোমাকেও। হাশেম মাহমুদ, ডাক্তার, কসাই, পুলিশ প্রশাসন, ঘুষখোর, কসাই আর ঘুষখোর, তারাই আজ দিনরাত আমাদের সুরক্ষা দিয়ে যাচ্ছেন, সেটা তোমাদের ধন্যবাদ বন্ধু, আমাদেরকে অন্তত বোঝার জন্য। মোহাম্মদ আশরাফুল হক শামীম, ধন্যবাদ বন্ধু, তোমাকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার জামান সোহেল, হ্যাঁ সোহেল কেমন আছো বন্ধু? ধন্যবাদ বন্ধু। আরিফ হোসেন, আরিফ দেখছে। আরিফ আসলে আমার উপর আমি জানি না মন খারাপ করেছি কিনা। ওকে ও আমাকে কয়েকদিন নক করার পর ও আমাকে সম্ভবত একটু সময় নিয়েছিলাম ওকে রেসপন্স করার। আসলে আমি ওই সময় খুব ব্যস্ত ছিলাম, ডিউটিতে ছিলাম। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আরিফ হোসেন। মোহাম্মদ আতাউল ইসলাম, মাঝে মধ্যে শরীর কাঁপে, যেমন হঠাৎ ঘুম ভাঙলে যেমনটা হয় তেমন। শরীর তাপমাত্রা বেড়ে যায়, মনে হয় যেন জ্বর আসছে, কিন্তু জ্বর মাপলে নর্মাল। মাঝে মধ্যে মনে হয় দম আটকায়, বড় বড় দম নিলে এটা ঠিক হয়ে যায়। এটা বন্ধু তোমার শরীর বেশ দুর্বল। হ্যাঁ, তোমাকে যেটা আমি বলছি যে শরীরের ইমিউনিটিটা বাড়াইতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে। এই জন্য আমি যেটা বলি যে একটু খাবার দাবারের দিকে একটু নজর দাও।
প্রথম যে বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু করোনা ভাইরাসের ব্যাপারে সবাই খুব সচেতন, এক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একটা মানে কি বলে বুস্ট আপ না করো, তাহলে কিন্তু তুমি সহজে আক্রান্ত হওয়ার একটা তোমার চান্স থাকবে। সেক্ষেত্রে বাসায় চেষ্টা করা হচ্ছে ভালো মন্দ খাওয়া, বিশেষ করে হচ্ছে মাছ, মাংস, তারপর ডিম, ফলমূল খুব ইম্পর্টেন্ট, ফলমূল, সবজি, মানে সবজি, এগুলো তোমাকে খেতেই হবে। আর আমি আরেকটা বলছি যে ভিটামিন এ এবং সি জাতীয় খাবার বেশি করে। ভিটামিন এ তো জানোই, যে সমস্ত বলে শাকসবজি আমরা খাই ম্যাক্সিমাম কিন্তু ভিটামিন এ থাকে। আর সির জন্য আমি যেটা বলছি যে তুমি প্রতিদিন করতে পারো, লেবু খেতে পারো, টমেটো খেতে পারো, বা টমেটোর সস করে খেতে পারো, এমনিতে টমেটো খেতে পারো। সাথে ভিটামিন সি জাতীয় যে ওষুধ পাওয়া যায়, তোমার হচ্ছে সিবিট, সেটা তুমি খেতে পারো। সিবিট যদি খেতে চাও সেক্ষেত্রে এটা ডোজ হচ্ছে সকালে একটা খাবার, রাত্রে একটা খাবার। এটা মোটামুটি 2 সপ্তাহ মতো খেতে পারো আর কি। আর তুমি ভালো মতো খাও বন্ধু, এই জন্য তোমার এটা হচ্ছে। আর যদি ঘুম কম হয় সেক্ষেত্রে একটু ঘুমানোর চেষ্টা করো। জামান মুস্তাফিজ ওয়াসিং, হ্যাঁ জামান বন্ধু কেমন আছো? থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। অভিজিৎ পাঠক, তোমার পাশে তোমরা পাশে থেকে এভাবে সাবধান থেকো। হ্যাঁ বন্ধু, আমরা তোমাদের পাশে আছি। শুধু আমাদের জন্য একটু দোয়া করিও যেন আমরা থাকতে পারি সবসময় একসাথে। শাওন জুয়েল, গ্রেট জব বন্ধু। হ্যাঁ বন্ধু, চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। ফরিদুল ইসলাম রাহাত, ধন্যবাদ বন্ধু। তোমাকে ধন্যবাদ বন্ধু। প্রবীর কুমার ভৌমিক, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। হ্যাঁ প্রবীর, তোমাকেও ধন্যবাদ, ধন্যবাদ দেওয়ার জন্য। সাজাদ হতেন সাজু, সব গ্রুপে অ্যাক্টিভ না কেন? তোর কথা শুনে আমার আপন লাগছে। না, আমি তো আপনই বন্ধু, আমি তো অন্য কোথাও না, আমি তো আছি তো। আসলে আমি একটু বলতে পারো যে পর্দার অন্তরালে থাকতেই পছন্দ করি। আর দ্বিতীয় হচ্ছে যে খুব বেশি আমি এক্সপোজে বিশ্বাসী না। খুব বেশি নিজেকে জাহির করার চেষ্টা করি না বন্ধু। আমি চেষ্টা করি যতটুকু আমার আছে তার থেকে আরও কিছু আহরণ করার, আরও বেশি কিছু শেখার। আর গ্রুপে আমি আসলে থাকি, হয়তো বা অত বেশি রেসপন্সিভ না, কিন্তু আছি। আর আমি দূরের কেউ না, আমি কাছেরই। সো বন্ধু হিসেবে আছি। আর সাজু, যদি মনে করো যে কোনো সময় নক করতে পারো, আমি আছি তোমাদের পাশে। আফরোজা শারমিন, সুপার, থ্যাংক ইউ বন্ধু। আব্দুর রহিম হিমেল, অজস্র ভালোবাসা তোমাদের জন্য, তোমাদের জন্য ভালোবাসা বন্ধু। সোহেল আহমেদ, সাবধানে থাকিস। হ্যাঁ বন্ধু, এখন সবচেয়ে এটাই হচ্ছে বিষয় যে স্টে সেফ, মানে নিজের যে সেফটির ব্যাপারটা নিজেকে এখন ইনশিওর করতে হবে। আর আমাদের ডাক্তারদের ব্যাপারে তো আসলে আমাদের যে রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র যেভাবে ভূমিকা নিয়েছে, তাতে আমরা আসলে খুব বেশি প্লিজ না। তো সেক্ষেত্রে আমাদের সেফটি তো আমাদেরকেই নিতে হবে। সীমন্ত সরকার, বেস্ট উইসেস। হ্যাঁ বন্ধু, থ্যাঙ্কস তোমাকেও। জাহান আলম, বন্ধু আমার গত 12 দিন যাবৎ গলা ব্যথা, কি করা যায়? আমার যেহেতু অ্যাজমা সমস্যা আছে, আমি মন্টের 10 অ্যান্ড কোফেন খাচ্ছি। হ্যাঁ বন্ধু, খুব ইম্পর্টেন্ট তোমার একটা বিষয়, এবং তোমার কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আছে, কোমরবিডিটি আছে, ভয় পাওয়ার কিছু নেই বন্ধু। সেটা হচ্ছে তোমার ব্রঙ্কিয়াল অ্যাজমা। তুমি একটা ভালো কাজ করছো, সেটা হচ্ছে প্রিভেন্টার একটা ড্রাগ, যেটা প্রিভেন্টিভ যে মেজার তুমি নিচ্ছ, প্রিভেন্টার ড্রাগ হিসেবে মন্টিলোকাস্ট গ্রুপের তুমি মন্টেয়ার খাচ্ছ। এটা খুব ভালো, এটা কন্টিনিউ করো প্লিজ, এই সময়টাতে অন্তত কন্টিনিউ করতে হবে। আর যদি সাথে কাশি থাকে তাহলে তুমি কোফেনটা খাও, কাশি না থাকলে কোফেন না খেলেও চলবে, কিন্তু মন্টেয়ারটা খেতে হবে। আর একটা হচ্ছে তুমি গার্গল করো, হালকা কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গলটা করো। আর একটা লাস্ট একটা সাজেশন দিব যে তুমি ঠান্ডা পানি খেও না, হালকা গরম পানি মিক্স করে তুমি পানিটা খাও। আশা করি যে ঠিক হয়ে যাবে এগুলো। তবে শ্বাসকষ্ট যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইনহেলারের দরকার হতে পারে। সাইফুল ইসলাম পাথর, হ্যাঁ ধন্যবাদ বন্ধু তোমাকে। আচ্ছা, রাশেদুল হাসান, নো কম্প্রোমাইজ রিগার্ডিং N95 or KN95 মাস্ক, ইফ অফিসিয়ালি নট অ্যাভেলেবল কালেক্ট পার্সোনালি, টেল মি ইফ ইউ ফেল টু কালেক্ট ইট। হ্যাঁ রাশেদ বন্ধু, আমি অলরেডি KN95 কিন্তু কিনেছি, এবং 5টা কিনেছি। এটা আমি 5 দিন ব্যবহার করার জন্য, কারণ আমি প্রথমটা যখন ব্যবহার করছি ওটা আমি রেখে দিচ্ছি, এটাই কিন্তু আবার দ্বিতীয়টা ব্যবহার করছি, তৃতীয়টা তারপরের দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এবং 6 দিনের মাথায় গিয়ে কিন্তু আর প্রথমটা। এইভাবে কিন্তু গাইডলাইনে বলেছে, এবং ইন্ডিয়ান একদম চর্চাই করছে। আমাদের এখানে বাংলাদেশে কিন্তু এখন কম করছে, কিন্তু এটা আমরা এখন করছি বন্ধু। আর রাশেদ, আরেকটা কথা হচ্ছে N95 না বন্ধু নাই, খোদ আমেরিকাতেই নেই, কারণ আমেরিকায় এরা তৈরি করে, আমেরিকাতেই নেই, আর কোথাও তো থাকারই কথা না। এটারই বিকল্প বা সমমানের যেটা যেটা চায়না তৈরি করে, KN95, এটা আমি পেয়েছি বন্ধু, এবং এটা আমি অলরেডি কালেক্টও করেছি বন্ধু। থ্যাঙ্কস বন্ধু। তুমি অন্তত আমাকে অন্তত সেটা বলেছো যে কালেক্ট না করতে পারলে তো তুমি হয়তো একটা ম্যাচ করে দিতা বন্ধু। এইটুকুই আসলে আমার প্রাপ্তি, যে আমাকে নিয়ে তুমি ভাবছো আর কি।
শালম জয়, মাথা ব্যথা আজকে 4 দিন, নাপা এক্সটেন্ড খাচ্ছি। আহ, আজকে টাপনিল খাইছি, আমার মেরুদণ্ডের হাড় কিছুটা ভেঙেছিল গত 10 মাস আগে, এখনও ওষুধ চলছে, কিন্তু আমি চেয়ারে নামাজ পড়ি না, আমার কোনো সমস্যা হবে না বন্ধু। একটা জিনিস হচ্ছে যে মাথা ব্যথার সাথে তো আসলে এই ভাইরাসের খুব বেশি সম্পর্ক নেই। তোমার মেরুদণ্ডের যে সমস্যাটা আছে এটা তোমাকে হয়তো ভোগাবে, এটা নিয়ে তোমাদের অনেক দিন তোমাকে হয়তো ওষুধ খেয়ে যেতে হবে, কিছু হালকা কিছু যে ব্যায়ামগুলো তোমার অর্থোপেডিক সার্জন দিয়েছে সেটা করতে হবে, তোমাকে খুব কেয়ারফুলি নামাজ পড়তে হবে, হাঁটতে হবে, এগুলো সব ঠিক আছে। মাথা ব্যথা প্রসঙ্গে আমি তোমাকে একটু বলি, টাপনিলটা সবসময় খাবা না। প্রথম ব্যাপার হচ্ছে তুমি নাপ এক্সটেন্ডটা ট্রাই করো, একটু ফ্রেশ থাকার চেষ্টা করো, একটু তুমি হচ্ছে রং চা খেতে পারো, এখানে ক্যাফিন থাকে, খুব ভালো কাজ করে। আর একটা কাজ করতে পারো, যদি তোমার এই সমস্যাটা অনেকদিন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি পিজোটিফেন গ্রুপের একটা ড্রাগ আছে, পিজো এ নামে পাওয়া যায়, এটা লিখে নিতে পারো, পিজো এ 0.5 mg। এটা সকালে একটা রাত্রে একটা ভরা পেটে, এটা তুমি 1 মাস তুমি খেতে পারো যদি তোমার এটা অনেকদিন কন্টিনিউ করে। এই পিজো তোমাকে কন্ট্রোলে রাখবে। তারপরও যদি দেখো যে না একদম তীব্র ব্যথা কোনোভাবেই ঠিক হচ্ছে না, তখন তুমি টাপনিল খেতে পারো। তবে টাপনিলের ব্যাপারে একটা কথা বলি, এই টাপনিল যেটা এই গ্রুপের ড্রাগটা তুমি যখন খাবা সেটা ভরা পেটে কিন্তু খাবা, এবং চেষ্টা করবো হচ্ছে যতটা কম খাওয়া যায় আর কি। হ্যাঁ, ওটা একটু পাওয়ারফুল ওষুধ, তো এই জন্য বন্ধু আমি কথাটা বলছি। আর আমি যেটা পিজিও এর কথা বললাম 0.5 mg, এটা খুব স্বল্প মাত্রার একটা ওষুধ। কারণ তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মাইগ্রেনের প্রবলেমের সাথে থাকতে পারে। আর মেরুদণ্ডের ব্যাপারে বন্ধু খুব কেয়ারফুল, বি কেয়ারফুল, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা পার্টসে তোমার সমস্যা। আচ্ছা, মোহাম্মদ আওলাদ হোসেন, আমার হাসি হয় অনেক। আজ সকালে একটু রিক্সা করে 5 কিলোমিটার জার্নি করেছিলাম, ঘুম থেকে উঠলে হাসি হয় 20 থেকে 25 বার। আচ্ছা, আচ্ছা, অনেক দিন যাবত অ্যালার্টল ট্যাবলেট খাইলে ঠিক হয়, বাট আবার হয়। আচ্ছা বন্ধু, আমার মনে হয় তোমার অ্যালার্জির সমস্যা আছে, তোমার অ্যালার্জি সম্ভবত পজিটিভ। যদি কখনো পারো এই করোনা ভাইরাসটা বের হয়ে যায় তাহলে তুমি ইমিউনোগ্লোবিন ই ফর অ্যালার্জি, মানে অ্যালার্জির একটা টেস্ট আছে, ওটা একটু করে নিয়ে দেখতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে তুমি অ্যালার্জি থেকে তোমাকে আওলাদ তোমাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর আমি কিছুক্ষণ আগে একটা বলেছি 3টে জিনিস মেনটেন করতে হবে, একটা হচ্ছে মানে ধুলা, ধোয়া এবং হচ্ছে ঠান্ডা, এই 3টা থেকে দূরে থাকবে। এই 3টে হচ্ছে এটার মেন কালপিট। আর একটা কথা হচ্ছে যে মাস্ক ব্যবহার করা উচিত। এখন তো এমনিতে মাস্ক ব্যবহার করছো, কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ধুলাবাড়িতে গেলে মাস্ক ব্যবহার করবে, ঠান্ডা পানি পাতপাকে এড়িয়ে চলবে, আর ধোয়ার কাছে যাবে না। যদি স্মোকিংয়ের অভ্যেস থাকে বন্ধু, স্মোকিংটা বন্ধ করতে হবে। তুমি হয়তো কোথাও চা খাচ্ছ, সাইডে একজন সিগারেট খাচ্ছে, এটা তার কাছে যাওয়া যাবে না, সাইডে যাওয়া যাবে না, এটা মানতে হবে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে তুমি অ্যালার্টল না খেয়ে তুমি একটা করতে পারো, অ্যালার্টলের চেয়ে এখন অনেক ভালো ভালো কিন্তু অ্যান্টিহিস্টামিন এখন কিন্তু আছে। তুমি বন্ধু ফেক্সোফেনাডিন গ্রুপের ফেক্সোটা খেতে পারো, ফেক্সো 120 প্রতিদিন রাত্রে, এটা মোটামুটি 2 সপ্তাহ খাও, অনেকটা কমে যাবে। আর একটা কথা বলি, যে তোমার অ্যাজমার সমস্যা আছে কিনা এই জিনিসটা পারলে আমাকে একটু জানাও। অ্যাজমার সমস্যা থাকলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা প্রিভেন্টার ড্রাগ নিতে হবে, যেটা প্রতিদিন রাত্রে তোমাকে খেতে হবে, অর্থাৎ মন্টিলোকাস গ্রুপের একটা ওষুধ তোমাকে প্রতিদিন রাত্রে খেতে হতে পারে। তুমি অ্যাজমার কথাটা যেহেতু বলনি, এই জন্য আপাতত তুমি অ্যান্টিহিস্টামিনটা খাও আর নিয়মটা মেনে চলো। আচ্ছা হাশেম মাসুদ, কিংবদন্তি গ্রুপের একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি, তোমাদের মতো কিংবদন্তি বন্ধু পেয়ে আমরা আলোর প্রদীপ পেয়েছি। না বন্ধু, এভাবে বলেও না, আমরা আসলে আমরা বন্ধুই। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তোমাদের কিছু সাজেশন দেওয়ার, তোমাদের পাশে থাকার, এবং চাই যে মোটামুটি আমরা সারা জীবন এইভাবে যেন থাকতে পারি আর কি। আর আমরাই কিংবদন্তি যেন এই গ্রুপটার জন্য আমরা মোটামুটি সচল রাখতে পারি। সাবিনা ইয়াসমিন, বেস্ট উইসেস, থ্যাঙ্কস বন্ধু ফর উইশিং মি। তালুকদার মারুফ, মহান আল্লাহ তাআলা আমাদের লিজেন্ড ডাক্তার বন্ধুদের পরিপূর্ণ সুস্থতার সাথে হেফাজত করুন। আমি হ্যাঁ, অবশ্যই অবশ্যই বন্ধু, আমাদের জন্য একটু দোয়া করিও। জাহান আলম বন্ধু, গলা ব্যথার জন্য বাড়তি কোনো ওষুধ খেতে হবে কি? ধন্যবাদ বন্ধু। আচ্ছা, গলা ব্যথার জন্য প্রথম যেটা বলছি যে নিয়মটা মানতে হবে, অর্থাৎ তুমি একটু গার্গল করতে বলছো, আমি যেটা কুসুম গরম পানি লবণ দিয়ে। এরপর বলছি যে দৈনন্দিন যে পানিটা খাচ্ছ একটু কুসুম গরম পানি মিক্স করে খাও। এতেও যদি ঠিক না হয় তাহলে তুমি নাপা এক্সটেন, অর্থাৎ প্যারাসিটামল গ্রুপের একটা ওষুধ আছে নাপা এক্সটেন 665 mg, এটা সকালে একটা রাত্রে একটা, পারলে ভরা পেটে। এটা মোটামুটি 5 দিন থেকে 7 দিন খেতে পারো, তবে আমার মনে হয় অতদিনও লাগবে না। গলা ব্যথা অল্প থাকলে 3 দিনে ঠিক হয়ে যাবে, একটু বেশি থাকলে 5 দিন লাগতে পারে আর কি। তারপর কোনো সমস্যা হলে বন্ধু আমাকে নক করিও। আচ্ছা, মোহাম্মদ আওলাদ হোসেন বলছে অ্যাজমা নাই, থ্যাংক ইউ ফর অ্যাজমা না থাকলে বন্ধু মন্টিলোকাস তোমার দরকার নেই, তুমি অ্যান্টিহিস্টামিনটা চেঞ্জ করো, অ্যালার্টলের পরিবর্তে তুমি ফেক্সো 120 খাও একটা করে, এতেই আমার করে যে রেসপন্স করবে। তারপর যদি রেসপন্স না করে তাহলে ফেক্সো 120 একবার না খেয়ে তখন 2বার খাবা, সকালে একটা রাত্রে একটা। এটা তুমি টানা 2 সপ্তাহ খাও, এরপর আমার সাথে একটু যোগাযোগ করিও বন্ধু।
মোহাম্মদ মাহফুজ, দোস্ত ভালো আছিস? আহ, হ্যাঁ, ইসবগুলো সব ইফতারের সময় খাও, হ্যাঁ অবশ্যই বন্ধু, এটা খুবই ভালো একটা জিনিস। ইসবগুলোর ভুসি কিন্তু মেডিকেটেড, অর্থাৎ আমরাও কিন্তু অনেক সময় সাজেস্ট করি। সো তুমি এটা খেতে পারো, নো প্রবলেম। আচ্ছা বন্ধু, সাদ্দাম হোসেন একটা জিনিস লিখেছে যে মাঝে মধ্যে 20 দিন ধরে গলার মধ্যে কপ আটকে থাকে সবসময়, আনইজি লাগে, আমি কি করতে পারি? আচ্ছা, গলায় কপ আটকে থাকলে তোমার প্রথম কাজ হচ্ছে যে তুমি সম্ভবত গলার মধ্যে কোনো একটা ইয়া হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে আর কি, তোমার অ্যালার্জি থাকার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে যেটা বলেছি, বারবার সবাইকে বলছি যে গার্গলটা করো কুসুম গরম পানি লবণ দিয়ে, এবং পারলে গরম পানি মিক্স করে, হালকা কুসুম গরম পানি মিক্স করে পানিটা খাও। আর একটা করো, সেটা হচ্ছে যে তুমি একটা সিরাপ ইয়া করো, একটা সিরাপ আছে, সেই সিরাপটা খেলে ভালো হবে। মিউকোস্পেল একটা সিরাপ পাওয়া যায়, মিউকোস্পেল, তোমার ভিতরে গলার ভিতরে যে মিউকসটা আছে সেটা বের করে দিবে আর কি। মিউকোস্পেল, এটা একটু লিখে নাও, মিউকোস্পেল সিরাপ 2 চামচ করে 3 বার। এটা তোমাকে খেতে হবে 10 দিন আপাতত খাও, প্রয়োজন হলে বাড়ায় নিও, 10 থেকে 14 দিন। সিরাপ মিউকোস্পেল। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি মনে হয় বন্ধু আজকের লাইভটা আমি শেষ করতে পারি। তারপর আমি তোমাদের একটা কথাই বলছি, যে বন্ধু যে কোনো সময় প্রয়োজন হলে নক করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে যেটুকু আমার পক্ষ থেকে সম্ভব সাজেশন দেওয়ার। আর আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে আহ, এই গ্রুপের আমাদের অ্যাডমিন নাজমুল হোসেন, ওকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে লাইভে আনার জন্য। আমার কিংবদন্তি গ্রুপে আজকে এই প্রথম লাইভ ছিল। আমি চেষ্টা করেছি কিছু বলার, অভিজ্ঞতা শেয়ার করার। তবে তারপর আমি বলছি যে সবসময় তোমাদের জন্য আমার দ্বার উন্মুক্ত। যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ রাখতে পারো, মেসেঞ্জারে অথবা মোবাইলের নাম্বারটা যদি চাও সেটা আমি দিয়ে দিব। আর একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে বন্ধু, আসলে আমরা বলা যায় যে নদীর মাঝখানে একটা যুদ্ধে আমরা নেমেছি, সেটা ঠিক মাঝখানে আছে আর কি। আমাদের কিন্তু তীরে পৌঁছাইতে হবে। এই জন্য আমি একটা কথা বলি যে তোমরা চেষ্টা করো যতটুকু সম্ভব বাসায় থাকার, মানে স্টে হোম এবং স্টে সেফ। কারণ আমরা কিন্তু আছি বাইরে, তো তোমাদের বাসায় থাকতে হবে। এবং এটা আসলে তোমাদের জন্য একটা অপূর্ব সুযোগ যে বাসায় থেকে একটা যুদ্ধে সামিল হওয়া, তোমরাও যুদ্ধের সৈনিক, সেখানে তোমাদের ভূমিকা বাসায় থেকে। আর বাসায় থেকে ক্রিয়েটিভিটিটাকে বাড়ায় ফেলো। একটা কথা আসলে আমার বলা উচিত, সেটা হচ্ছে যে শিশুদের নিয়ে যেহেতু কাজ করি, সেটা হচ্ছে যে যারা হোম কোয়ারেন্টাইনে আছে, বিশেষ করে শিশুদের শিশুদের বিষয়টা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে যারা আছে, যে সমস্ত শিশু, আমাদের শিশু যে যারা আছে, সেই শিশুগুলো কিন্তু অনেক দিন থেকে বাসায় আছে। আমাদের শিশুগুলো অনেকদিন বসে, তাদের মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা একটা ডিপ্রেশন কিন্তু কাজ করতে পারে, একটা সাইকোলজিক্যাল একটা আপসেট চলে আসতে পারে। তো তাদেরকে সবসময় একটা সঙ্গ দেওয়ার চেষ্টা করো বন্ধু, সঙ্গ দাও, তাদের সাথে খেলাধুলা করো, ক্রিয়েটিভ কাজগুলো করানোর চেষ্টা করো। ছবি আঁকানো যদি ওর অভ্যেস থাকে, ওকে ছবি আঁকানোর প্র্যাকটিসটা করো। গান গাওয়ার অভ্যেস থাকলে গান গাক। হ্যাঁ, লেখালেখি একটু যদি করতে চাই, সে একটু লেখুক কিছু, মানে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস সেগুলো করাতে হবে। তাহলে যেটা হবে কি, যে ও একটা ইয়ার মধ্যে থাকবে, একটা মানে কাজের মধ্যে থাকবে, তাহলে তাদের মধ্যে সেই সাইকোলজিক্যাল আপসেটটা তৈরি হবে না। কারণটা হচ্ছে ওরা অনেক দিন থেকে স্কুল থেকে বাইরে আছে, অনেক বন্ধু বান্ধবকে দেখছি না, কারণ ওদের এই বয়সটা তো খেলার বয়স। সো এই বিষয়টা কিন্তু একটু জাস্ট তোমরা দেখো। আর বড়দের ব্যাপারে আমি বলবো যে তাদের কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্টের দরকার আছে, এবং সাইকোলজিক্যাল সাপোর্টের ব্যাপারে কিন্তু বলা আছে। মানে এই যে কোভিড-19 যে ট্রিটমেন্টটা বলেছে না, ট্রিটমেন্টটা আসলে কি স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই তো, ট্রিটমেন্টটা হচ্ছে সাপোর্টিভ বা সিমটোমেটিক। তোমার যে সমস্ত উপসর্গ আছে সেই ভিত্তিতে, তোমার জ্বর থাকলে তুমি প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাচ্ছ, গলা ব্যথা থাকলে সেটাও প্যারাসিটামল জাতীয় ওষুধে গলা ব্যথা কমে যাচ্ছে, সাথে গার্গল করছো। আর একটা বলা হচ্ছে যে তোমার সর্দি বা কাশির জন্য তুমি অ্যান্টিহিস্টামিন দিচ্ছ, ফেক্সোফেনাডিন গ্রুপের ফেক্সো বা এই টাইপের কিছু একটা দিচ্ছ। আর একটা কথা কিন্তু বলা আছে, সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল সাপোর্ট, অর্থাৎ সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। সে কিন্তু মানসিকভাবে তাকে শক্ত রাখতে হবে। অনেকে কিন্তু হার্টের সমস্যা, অনেকের কিন্তু দেখবো যে বুকে প্যালপিটেশন হয়, ধরপড়ানি হয়। আমাকে এই যে কিছুক্ষণ আগে কয়েকজন বন্ধু কিন্তু বললো অনেকে রাত্রে ঠিক মতো ঘুম হয় না, অনেকে এটি নিয়ে খুব সবসময় টেনশন করে। তাদের উদ্দেশ্যে একটাই কথা, খবর কম দেখো, ফেসবুক কম ঘাটো, ফ্যামিলি সময় দাও। আর যেটা কথা হচ্ছে যে ক্রিয়েটিভ কাজগুলো করো। আচ্ছা, শাহ আলম জয় বলেছে যে হ্যাঁ আমার মাইগ্রেন আছে, অনেক দিন অ্যামিলিন খায়। অ্যামিলিন যদি খাও, খেতে থাকো। তবে আমি যেটা বলছি পিজোটিফেন, ওটা খেতে পারো, ওটাতে কিন্তু অনেকটা ভালো রেসপন্স করে। আচ্ছা, আশরাফুল খান, শুকনো কাশির জন্য কোন ট্যাবলেট সাজেস্ট করা যায়? থ্যাঙ্কস। শুকনো কাশির জন্য বন্ধু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হোম রেমেডি, সেটার দিকে যাও আর কি।
অর্থাৎ হচ্ছে তুমি গার্গলটা করতে পারো। আর সবসময় যে পানিটা খাচ্ছ হালকা কুসুম গরম পানি মিক্স করে খাও। চা খাও, বেশি করে চা খাও, রং চা, তার মধ্যে লেবু, তারপরে তোমার হচ্ছে লং, তারপরে তোমার হচ্ছে আদা, এগুলো বেশি দাও, আদা চা যেটা, এটা বেশি করে খাও। আমার মনে হয় না যে ট্যাবলেট লাগবে। আর একান্ত যদি ট্যাবলেট খেতে চাও সেক্ষেত্রে মিরাখপ একটা ট্যাবলেট আছে, সেটা খেতে পারো 50 mg। এটা সকালে একটা, রাত্রে একটা। আর যদি খুব বেশি হয় সেক্ষেত্রে সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। এটা তুমি দিন 10 খেতে পারো। কিন্তু আমি বলবো যে ন্যাচারাল রেমেডিগুলোকে ট্রাই করো। মোস্তাফিজুর রহমান বন্ধু, আমার গলা ঘামলে খুসখুসে কাশি হয়, সারা বছর ধরে এই সমস্যায় আছি, শুধুমাত্র ঘামলে এই সমস্যা বেশি হয়, কী করা উচিত? বন্ধু, এটা আমার যেটা মনে হচ্ছে মোস্তাফিজুর রহমান, তোমার আসলে অ্যালার্জির সমস্যা আছে। সেক্ষেত্রে অ্যালার্জির জন্য আমি যে কথাগুলো এর আগেও বললাম আর কি, যে অ্যালার্জি থেকে একটু দূরে থাকো। অ্যালার্জিকে বাড়ায় এই যে ফ্যাক্টরগুলো আছে, এগুলো থেকে একটু নিজেকে দূরে রাখো আর কি। অর্থাৎ ধুলা, তারপর হচ্ছে যেটা বলেছিলাম যে ধোঁয়া, ধুলা মানে ধুলাবালি যেটা, আর একটা হচ্ছে ঠান্ডা। আর ঠান্ডার জন্য আমি যেটা বলেছি যে একটু গরম পানি খাও, গার্গল করতে পারো। আর আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে যদি খুব বেশি করে তাহলে তোমরা প্যারাসিটামল জাতীয় যে ওষুধ আছে, বিশেষ করে নাপা এক্সটেন্ড পাওয়া যায় 665 mg, এটা সকালে একটা, রাত্রে একটা খেতে পারো। আর আরও যদি কোনো সমস্যা তোমার কাছে মনে হয়, প্লিজ আমাকে নক করতে পারো। মৌসুমি মাজাবিন ইজ ওয়াচিং। হ্যাঁ বন্ধু, কেমন আছো? থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। আফরিন পলি, অনেক ধন্যবাদ বন্ধু, সুস্থ থাক। হ্যাঁ, অবশ্যই সুস্থ থাক, সবাই থাকুক, এটা আমরা আসলে চাই। মিথুন বিশ্বাস, প্লিজ নাম্বারটা দাও। আচ্ছা, নাম্বারটা একটু করো, আমার নাম্বারটা একটু লিখে নিতে পারো, 01722 079 205। আমি একটু বলছি আরেকবার, 01722 079 205। অপর্ণা চৌধুরী, থ্যাঙ্কস, থ্যাঙ্কস বন্ধু তোমাকেও। বদরজোড়া সুজন, অনেক ধন্যবাদ বন্ধু, সুস্থ থাকো। হ্যাঁ অবশ্যই বন্ধু, চেষ্টা করছি, আমরা সবাই সুস্থ থাকি, এটি আমরা আসলে চাচ্ছি। আচ্ছা, রফিকুল ইসলাম সোহাগ বন্ধু, আমার মাঝে মধ্যে মাসে 2 থেকে 1 বার প্রচণ্ড মাথা ব্যথা হয়, খুব অসহ্য ব্যথা। নাপা খেলে তোমার কাজ হয় না, তবে টাপনিল খেলে ব্যথা কমে, কখনো কখনো বমির ভাব হয়। আচ্ছা, মাথা ব্যথা কমে, আচ্ছা, বমির ভাব হয়, বমি হলে মাথা ব্যথা কমে যায়। আচ্ছা বন্ধু, আমার মনে হচ্ছে তোমার একটা মাইগ্রেনের সমস্যা, বুঝছো? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার দুটো বিষয় আমি বলছি। একটা হচ্ছে যে তোমার চোখের কোনো সমস্যা আছে কিনা, তোমার রিফ্র্যাক্টরি কোনো ইরর আছে কিনা, অর্থাৎ তোমার চোখের দেখতে কোনো প্রবলেম হয় কিনা, এটি একটু পারলে চোখের ডাক্তার একটু দেখাই নিও। আর 2 নম্বর হচ্ছে যে তোমার যে মাথা ব্যথার যে মাইগ্রেনটা মেন হচ্ছে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় যে তোমরা যেটা বলো যে নাকের মাংস বেয়ে যাওয়া, আমরা যেটাকে এইচআইটি বলি আর কি, হাইপারট্রফিক ইনফিউর টার্মিনেট, এই নাকের কোনো সমস্যা আছে কিনা, অথবা নাকে যে পার্টিশন থাকে সেটা একটু বাঁকা থাকতে পারে, যেটাকে ডিএনএস বলে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। এই জন্য আমার মনে হয় যে এটা তোমার একটু চেক করা দরকার। 3 নম্বর হচ্ছে যে তুমি টাটনিলটা দোস্ত খুব মানে বন্ধু একটু কম খাওয়ার চেষ্টা করবা। মাথা ব্যথার জন্য তুমি নাপা এক্সট্রাটা খেতে পারো, এমনি তুমি রং চা খেতে পারো, এটা কিন্তু খুবই মানে ইফেক্টিভ। তবে আর একটা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি পিজো টিফিন গ্রুপের একটা ড্রাগটা একটু কন্টিনিউ করে দেখতে পারো 1 মাস। সেটা হচ্ছে ট্যাবলেট পিজো এ, ট্যাবলেট পিজো এ 0.5 mg। এটা সকালে একটা, রাত্রে একটা, ভরা পেটে, এটা 1 মাস খেয়ে দেখতে পারো। তারপরে যদি দেখা যাচ্ছে যে তোমার এই মাথা ব্যথা কোনোভাবেই কমছে না ওই সময়টাতে, তখন তুমি টাপনিল খেতে পারো। তবে যেটা বলেছি টাপনিল সম্পর্কে যে চেষ্টা করবো না খাওয়ার। সৈয়দ তানভীর আহমেদ, থ্যাঙ্কস ফর কামিং হেয়ার, ধন্যবাদ বন্ধু। মকবুল হোসেন, থ্যাঙ্কস বন্ধু, প্লিজ ফোন নাম্বার। আমি ফোন নাম্বারটা বলেছি, 01722 079 205। হ্যাঁ, আমার একটা খুব বন্ধুকে দেখছে, ফারিয়া মামুন। হ্যাঁ বন্ধু, কেমন আছো? হ্যাঁ আমি বন্ধু ভালো আছি, হ্যাঁ অনেক ভালো আছি। তোমাকে অনেক দিন, তোমার কোনো সারা শব্দ নেই। ইমদাদুল হক মাসুম, হ্যাঁ মাসুম বন্ধু, কেমন আছো? অনেক পরে তোমাকে পেলাম, আমি 9টা থেকে লাইভ করছি। মৌসুমী মাহাজাবিন, ওয়েল সেড দোস্ত। না বন্ধু, আমি আসলে খুব বেশি ভালো বলতে পারি না, আমি খুব ভালো বক্তাও না। আমি চেষ্টা করেছি আমার মতো করে আর কি, তোমাদের মতো অত সুন্দর আমি কথা বলতে পারি না, তারপরেও বন্ধু তো, খারাপ হলেও বন্ধুর বিষয়টা আসলে ভালোই বলা উচিত। রাশেদুল হাসান, বেস্ট উইশেষ বন্ধু। হ্যাঁ বন্ধু, থ্যাংক ইউ। ফারেম, আমার রংপুরে যাই, সুন্দর হয়ে গেছো। ভালো বলেছো তুমি, আসো রংপুরে বেড়াইতে আসো, এখানকার আলো হাওয়া বাতাস খুবই ভালো। এমদাদুল হক মাসুম, হুম বন্ধু, মানসিকভাবে দুর্বল হয়ে যায় মাঝে মধ্যে। কেমন আছিস বন্ধু? হ্যাঁ মাসুম, ভালো আছি রে। আসলে এই পরিবেশে স্বাভাবিক, আসলে সবাই আসলে খুব ইয়ার মধ্যে আছে আর কি, একটা মানসিক একটা কি বলবো, একটা আপসেটের মধ্যে আছে আর কি। তারপরেও আমরা যেহেতু একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার করছি, এবং সবচেয়ে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে একদম এক্সট্রিম আওয়ারে আছে আর কি, আশা করছি যে স্রষ্টা এটা থেকে আমাদেরকে পরিত্রাণ করবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমার খুব ক্লোজ এক বন্ধু মেহেদি হাসান সামিউল। মেহেদি বন্ধু, কেমন আছো? খুব ভালো লাগছে আমাকে দেখছো,
যদিও অনেক শেষে তুমি আসলা, আমি হয়তো শেষের দিকে। তানভীর আলম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ বন্ধু। ঋতু, প্রচুর হাসি আসে নাকে, খুব অস্বস্তি লাগে, স্প্রে দিলে কমে যায়, কি করা যায়? স্প্রে তুমি, আমি জানি না স্প্রে এত তাড়াতাড়ি স্প্রে কেন ব্যবহার করছো আর কি। আসলে আমার যেটা মনে হয় যে তোমার অ্যালার্জি সমস্যা আছে, চেষ্টা করো অ্যালার্জি থেকে একটু দূরে থাকার। অ্যালার্জি হয় যে যে কারণে, সেই জিনিসগুলো থেকে একটু দূরে থাকো। এখানে সেক্ষেত্রে তোমাকে আরেকটা যে সাজেশন দিব, সেক্ষেত্রে তুমি নাকের ড্রপটা কন্টিনিউ করো, স্প্রেতে আগে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে তুমি আফরিন নেজাল ড্রপটা ব্যবহার করতে পারো যদি একদমই নাকের খুব বেশি সমস্যা হয় অথবা নাক ব্লক থাকে। আফরিন নেজাল ড্রপ 0.5 মিলিগ্রাম, সরি 0.5% আর কি, 0.05%, আমি একটু 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 আরেকবার বলছি। আফরিন নেজাল ড্রপ 0.05%, এটা 2 ফোঁটা করে 2 নাকের সিডে তুমি 3 বার দিতে পারো, 2 থেকে 3 বার। আচ্ছা, আবু তাহের কেমন আছো তুমি দোস্ত? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমার খুব ক্লোজ একজন বন্ধু আমাকে দেখছে, আমি জানি না বন্ধু আমার উপর খুব রেগেও আছে কিনা, কারণ ওর কলটা আমি ধরতে পাইনি। মিন্টু কান্তি দাস ইমন, বন্ধু কেমন আছিস? খুব মিস করি তোদের রে। খুব তাড়াতাড়ি কল দিব মিন্টু, খুব তাড়াতাড়ি কল দিব। আচ্ছা, বন্ধু সুজন, ভেরি ওয়েল সেট, থ্যাংক ইউ বন্ধু। জাহান আলম, ভালো থেকো বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। মনিরুল ইসলাম ইজ ওয়াচিং, হ্যাঁ মনিরুল কেমন আছো? ফারিয়া মামুন, থ্যাংক ইউ বন্ধু। রোজ জান্নাত সুরভি, হ্যাঁ সুরভি, ধন্যবাদ বন্ধু, থ্যাঙ্কস। আমার মনে হয় যে বন্ধু আমার আসলে অনেক সময় হয়ে গেছে, অনেক বক বক করলাম। আমি জানি না কতটুকু তোমাদের উপকার করতে পেরেছি আর কি। আহ, দুলাল আহমেদ, আমার নামটা পরে সবাইকে জানিয়ে দাও যে আমি লাইভে দেখছি। আচ্ছা, দুলাল আহমেদ, হ্যাঁ দুলাল আহমেদ, আমার মনে হয় যে আহ, সবাই তোমার নামটা জানলো, দুলাল আহমেদ ও আছে আর কি, ওকে জানিয়ে দিলাম আমি। আর যাই হোক বন্ধু, আমার মনে হয় যে অনেক সময় চলে গেছে, 9টা থেকে আমি শুরু করেছি। আসলে চেষ্টা করেছি কিছু শেয়ার করার। আর আরেকটা কথা হচ্ছে, করোনা নিয়ে, অর্থাৎ কোভিড-19, এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে আর কি। এবং আমার আগে যে সমস্ত ডাক্তার বন্ধু এসেছে তারা কিন্তু অনেক কিছুই বলেছে, অনেক কিছু শেয়ার করেছে। আমি তাদের থেকে একটু দূরে গিয়ে কিছু পার্সোনাল অভিজ্ঞতা, কিছু ভুল ধারণা, এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছি আর কি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তারপর আমি বলছি যে যদি কোনো কিছুতে এরকম হয় যে আমি কোনো প্রশ্নের উত্তর দিইনি, সেক্ষেত্রে আমি চাইবো যে আমার উপর আসলে মন না খারাপ করে আমার সাথে একটু যদি মেসেঞ্জারে অ্যাটাচড হও, আমি আসলে আশা করি যে তোমাদের সেই অ্যান্সারগুলো দিতে পারবো। আর একটা যে বিষয়, সেটা হচ্ছে যে বন্ধু, দোয়া করে আমাদের জন্য, আমরা যারা ডাক্তার আছি, ডাক্তার তাদের ফ্যামিলির জন্য। আসলে সামগ্রিক মানে এই বিশ্বের এই বৈশ্বিক যে মহামারী, এটা থেকে আসলে আমরা তাড়াতাড়ি পরিত্রাণ পাই, এই জন্য আসলে মহান স্রষ্টার কাছে আমরা আসলে প্রে করি। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে এই এসএসসি 2000 এবং এসএসসি 2002, আমরা কিংবদন্তি এই গ্রুপের অ্যাডমিন নাজমুল হোসেন, ওকে আবার আমি একটু ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য আর কি। যাক, শেষে আমি শুধুমাত্র আমি একটু একটা মেসেজ আসলে না পড়লেই না, একটু জাস্ট আমি একটু পড়ে যাচ্ছি আর কি। মোহাম্মদ নাসির উদ্দিন, ধন্যবাদ দোস্ত, হ্যাঁ বন্ধু ধন্যবাদ। শৈবাল দত্ত, আমি মাত্র আসলাম, আমার বিদায় বেলা, মানে আমার হলো সারা, তোমার হলো শুরু। আচ্ছা, ফারিয়া মামুন, সাবধানে থাকবো, হ্যাঁ বন্ধু সাবধানে আছি। নাজদিন আক্তার, ধন্যবাদ বন্ধু। আবু তাহের, হ্যাঁ ভালো থাকবো বন্ধু। আচ্ছা, ইমন, আমি ভালো আছি না বন্ধু, খুব খারাপ অবস্থার মধ্যে আছি। তোমাকে আমি কল দিয়ে এটা শেয়ার করবো, হ্যাঁ খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছি। ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদি ওয়াসিং, বন্ধু অনেক পরে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। নাজদিন আক্তার, সাবধানে থেকো দোস্ত, হ্যাঁ ঠিক আছে বন্ধু, ভালো থাকার চেষ্টা করো, তোমরা সবাই ভালো থেকো। আহ, আর হোপফুলি যদি কখনো এই গ্রুপের যদি অ্যাডমিন মনে করে, হয়তো আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে, তখন আবার আড্ডা দিব, অনেক কথা বলবো। সবাই ভালো থাকো। একটা কথাই বলি যে স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ বন্ধু, রাখছি। সবাইকে শুভরাত্রি।